আর শোনো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিও কেমন। গভীর রাতের নিস্তব্ধতা চিরে যেন এক ভয়াল আবহ তৈরি হয়েছে। আধিরের বিশেষ এক সিক্রেট বদ্ধ স্থানে চারপাশ অন্ধকারে ডুবে আছে। মলিন ভেজা দেয়াল, ছাদের কোণে ঝুলে থাকা মরচে ধরা লোহার হুক, আর বাতাসে এক ধরনের স্যাঁতস্যাঁতে ধাতব গন্ধ। নিস্তব্ধতা ভাঙছে কেবল রাফসানের হাঁপানো শ্বাস আর আধিরের ভারী পায়ের ধ্বনিতে। রাফসানকে বাঁধা অবস্থায় দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা হয়েছে। তার শরীর কাঁপছে, মুখ ফোলা, ঠোঁটের কোণে রক্ত গড়িয়ে পড়ছে, চোখ দুটো আতঙ্কে কুঁচকে আছে, কিন্তু তবুও সে কিছুই বলতে পারছে না। হঠাৎ ভারী পায়ের শব্দে গোটা কক্ষ কেঁপে ওঠে। আধির এগিয়ে আসছে। সর্বদা গম্ভীর মানুষটি আজ এক ভিন্ন রূপে বিস্তৃত, চোখে জমাট রক্তবর্ণ দৃষ্টি, শিরা টানটান হয়ে আছে, আঙ্গুলের গাঁট শক্ত। আধির হঠাৎ মুষ্টি চালায়। প্রথম ঘুষিতেই রাফসানের মাথা একপাশে হেলে পড়ে, দেয়ালের সাথে আঁচড় লাগে, ঠোঁট ফেটে রক্ত ছিটকে যায়, মেঝেতে লাল দাগ ছড়িয়ে পড়ে। আধিরের চোখে কোনো দয়া নেই, তার মুখ কঠিন, ঠোঁট চেপে রাখা, বুক ভারী শ্বাসে উঠানামা করছে। দ্বিতীয় আঘাত আরো ভয়ঙ্কর হয়। রাফসানের পাজরে গিয়ে লাগে, সাথে সাথে গোঙানির শব্দ ভেসে ওঠে, হাড় ভাঙার ন্যায় কটমট আওয়াজও যেন স্পষ্ট শোনা যায়। মারতে মারতে আধির থামে না, একদিকে টেনে তোলে রাফসানকে, চুল ধরে টেনে উঠায়, আবার ছুঁড়ে ফেলে দেয় দেয়ালে। প্রতিটি আঘাত দেয়ালের ফাঁকে ফাঁকে প্রতিধ্বনিত হয়, গোটা কক্ষ যেন কেঁপে ওঠে। রাফসানের শরীর লুটিয়ে পড়ে বারবার, কিন্তু আধির আবার তাকে টেনে তোলে। যে আধির সর্বদা গম্ভীর, তার চোখে মুখে আজ ভিন্ন রূপ। সেই চোখ দুটোতে যেন আজ জমাট বাঁধা আগুন, ঠোঁট শক্ত করে চেপে রাখা, আর পুরো শরীর ভরপুর এক অদ্ভুত ক্রোধে। তার হাতে এক মোটা আকৃতির বড়সড় লোহার রড, যা হতে চুইয়ে পড়ছে লাল রঙের তরল। তার হাতের প্রতিটি আঘাত যেন মৃত্যুর সমান ভার বহন করছে। আধিরের শক্ত হাত থেকে রাফসান রেহাই পাচ্ছে না। কোনো বিরাম নেই, থেমে থেমে নয়, বরং অবিরামে আঘাত যেন রাফসানকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। দেয়ালে ধাক্কা খেয়ে রাফসানের শরীর ভেঙে পড়ছে বারবার, কিন্তু আধিরের হাত থামছে না। মুহূর্তে তার রূপ হয়ে উঠেছে ভয়ঙ্কর, যেন এক অমানবিক দানব দাঁড়িয়ে আছে মানুষের ছদ্মবেশে। শিরা উপশিরায় রক্তচাপ বেড়ে ফুলে উঠেছে, মাংসপেশি টানটান হয়ে আছে। প্রতিটি আঘাতে তার রক্তবর্ণ চোখ আরো উন্মত্ত হয়ে উঠছে, চোয়াল শক্ত হয়ে আছে, নিঃশ্বাস ভারী আর ক্ষিপ্র। বদ্ধ জায়গাটিতে আঘাতের শব্দ আর রাফসানের গোঙানি একসাথে প্রতিধ্বনিত হচ্ছে। তবুও আধিরের মুখে কোনো আবেগের বিন্দুমাত্র ছিটে ফোটা নেই, কোনো রাগের চিৎকার নেই, আছে কেবল শীতল গাম্ভীর্যতা। মারাত্মক নীরবতা। একের পর এক আঘাত যেন আসছে রাফসানের গায়ের উপর, যেন তার মধ্যে জমে থাকা সমস্ত অন্ধকার, সমস্ত আক্রোশ সে এক রাতে এই দেহের উপর ছাড়ছে। এই দৃশ্য যে কেউ দেখা মাত্রই বলবে, আধির হয়তো কোনো মানুষ নয়, আধির হয়তো কোনো মানুষ নয়, সে এক ভয়ঙ্কর ছায়া, যার কাজ কেবল ধ্বংস আর শাস্তি দেওয়া। আর এই মুহূর্তে সত্যিই মনে হচ্ছে গভীর রাতের নিস্তব্ধতা সাক্ষী হয়েছে আধিরের ভয়ঙ্করতম রূপের। নিচে পড়ে থাকা রাফসানের উদ্দেশ্যে আধির ভারী কিশোরী বলে ওঠে, কোন সাহসে তুই আমার তৃতীয় গায়ে হাত দিয়েছিস? কোন সাহসে? আধিরের রণমূর্তির ন্যায় রূপকে দেখে রাফসানের সর্বত্র ভয় বিরাজিত হয়। রক্তাক্ত চেহারায় সে নিভু নিভু চোখে রাফসানকে এক পলক দেখে, পরক্ষণেই ছটফটিয়ে আধিরের পা ধরে, কান্নারত স্বরে বলতে শুরু করে, মাফ করে দিন আঙ্কেল, আমি কোনোদিনও আর এমন ভুল করব না। তেতিকা আমার বোনের মতো, আমি কখনো ওর সাথে খারাপ আচরণ করব না। ওর আশেপাশেই যাব না আমি, প্রয়োজনে এই শহর ছেড়ে দেব। আধির রাফসানের এহেন কথায় কপাল কুঁচকে ফেলে, বুঝিয়ে খানিক তাচ্ছিলের সহিত বলে, এক সেকেন্ড, শহর ছাড়া তো পরের বিষয়, এখান থেকে যান হাতি নিয়ে বাঁচতে পারবে কিনা সন্দেহ আছে। তোর নামে অনেক কুকুরদের খবর আছে আমার কাছে, কিন্তু কথা তো সেটা নয়। তৃতীয় যদি তোর বোনের মতোই হয়, তবে আমি তোর কি হই? আচমকা এহেন প্রশ্নে রাফসান ঘাবড়ায়। হঠাৎ এ কেমন প্রশ্ন? তবুও সে ইতস্তত স্বরে বলল, আঙ্কেল। এ কথা শুনে আধি তার দিকে তাকিয়ে মৃদু হাসে এবং এবার হঠাৎ একদম স্বাভাবিক স্বরে বলে, আমাকে দেখতে আঙ্কেলের মতো মনে হয়? রাফসান আধিরের এমন নমনীয়তায় বেশ অবাক হলো।
হঠাৎ এত পরিবর্তন, এই যেন আরো বেশি আতঙ্কজনক। তা নয়, কিন্তু আপনি যদি কৃতিকার আঙ্কেল হন তবে তো আমারও। রাফসানের কথা শেষ হয় না, তার পূর্বেই আধির পুনরায় ভয়ঙ্কর রূপ ধারণ করে। রাফসানের কলার চেপে উঁচিয়ে টেনে তোলে, অতঃপর ভাঙাচোরা দেওয়ালের সাথে তাকে চেপে ধরে তাতে দাঁত পিষে চাপা স্বরে আওড়ায়। আমি যে তৃতীয় আঙ্কেল হই, এটা কি ও তোকে বলেছে নাকি আমি বলেছি? নিমিষেই রাফসান ভীত হয়ে যায়। সে ভর্ত চাহনিতে আধিরের দিকে তাকিয়ে মিনমিনে জবাব দেয়। না মানে, রাফসানের কথা শেষ করতে না দিয়ে আধির চোখ রাঙিয়ে চাপা স্বরে বলতে লাগলো। তৃতীয় আমার ওয়াইফ, ও আমার অর্ধাঙ্গিনী, আমার বউ তৃতিকা রায় চৌধুরী। আধিরের এহেন কথায় রাফসান বিস্মিত চাহনিতে আধিরের দিকে তাকিয়ে থাকে। তার এহেন ভাবগতিকে আধির তার ছেলের সহিত মৃদু তির্যক হেসে বলল, অবাক হচ্ছ? এতটা অবাক হওয়ার কোনো কারণ নেই। বউটা আমার নিতান্তই ছোট, কিন্তু আমি আছি তো ওর আশেপাশে কীট পতঙ্গগুলোকে শেষ করতে। এই বলেই আধির আচমকা আবারও রাফসানকে বেধড়ক পেটাতে শুরু করে। কোনো থামাথামি নেই, একের পর এক আঘাত হানে রাফসানের সর্বত্র গায়ে। আধির তাকে মারতে মারতেই জোর গলায় বলতে লাগলো, রাফসান হক, তৃতীয়কে তুই বোনের সম্মান দিতে পারিস নি, ভালো কথা, কিন্তু আমাকে আঙ্কেল যখন মেরেছিস তখন তৃতীয়কেও তো আন্টির মতো সম্মান করা উচিত ছিল, যা না করে তুই চরম অন্যায় করেছিস। এই বলতেই সে আবারও একই উদ্যমে রাফসানকে পেটানো শুরু করে। তৃতিকার খোঁজ নিতে গিয়ে সবার আগে সন্দেহের নজরে আসে রাফসানকে। মোবাইল লোকেশনে ট্র্যাক করতে গিয়ে গোডাউনের মালিকের ছেলে তথা রাফসানের দলের একজনের নাম বেরিয়ে আসে। অতঃপর তাদের সন্দেহ জোরালো হয়, কেননা ভার্সিটিতে এই গ্যাংয়ের লিডার হলো রাফসান। যে কারণে তৃতিকাকে পাওয়া সেই ঘটনাস্থলে রাফসানকে দেখে আদির একটুও অবাক হয় না। অন্যদিকে দলের বাকি ছেলে মেয়েগুলো পুলিশের হেফাজতে থাকলেও রাফসানকে তার এই বড্ড কুটুরিতে আধি নিয়ে এসেছে বিশেষ কৌশলে। একজন পুলিশের সাথে তার আগেই কথা বলে রাখা ছিল, যাকে ঘটনাস্থলে সে চোখের ইশারায় রাফসানকে চিহ্নিত করে এবং সে পুলিশ কৌশলে রাফসানকে আধিরের হাতে তুলে দেয়। কেননা রাফসান যা করেছে সেক্ষেত্রে তাকে নিজ হাতে শাস্তি দিতে না পারলে আধির রায়ানের ভেতর আত্মা শান্ত হতো না। ফ্ল্যাটের দরজাটা আস্তে করে খুলে ধীর পায়ে ভেতরে প্রবেশ করে আধির। শরীর ঘেমে পুরো একাকার হয়ে রয়েছে। মারতে গিয়ে সম্পূর্ণ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ায় শরীরের বিভিন্ন অংশে তার নিজেরও আঘাত লেগেছে। বিশেষ করে দু হাতের অবস্থা একটু বেশি খারাপ। চামড়া ছেড়ে রক্ত বের হবার পাশাপাশি বেশ খানিকটা রাফসানের গায়ে রক্তের দাগও লেপটে রয়েছে। আধির ভারী শ্বাস ফেলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। আশা রাখছে তৃতিকা এই মুহূর্তে ঘুমিয়ে গিয়েছে, নয়তো মেয়েটা এত রাত অব্দি জেগে থাকলে তা নতুন দুশ্চিন্তার ব্যাপার হয়ে যায়। আস্তে করে দরজাটা ঠেলে দিতেই আশাজনক দৃশ্য নজরে পড়ে। তৃতিকা খাটের এক কোণায় গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে। আধি তাকে দেখে প্রশান্তির শ্বাস ফেলে। তৃতিকার দিকে পা বাড়িয়ে যেতে চাইলেও থেমে যায়। আগে ফ্রেশ হয়ে আসাটা প্রয়োজন। আধি দ্রুত একটা তোয়ালে নিয়েই আনমনে কিছু একটা ভাবতে ভাবতে বাথরুমে ঢুকে পড়ে। প্রায় আধ ঘন্টা এই মাঝরাতে গোসল শেষে সে বেরিয়ে আসে, তবে পরনে শুধুমাত্র একটা তোয়ালে জড়িয়ে সম্পূর্ণ গা তার উন্মুক্ত। চুল সহ গায়ে সর্বত্র পানির বিন্দুকণা লেপ্টে রয়েছে। সিল্কি চুল বেয়ে টপ টপ করে পানি ঝরছে, অথচ আধিরের সেদিকে কোনো খেয়াল নেই। তার এমন দায়িত্বহীনভাবে কাজকর্ম করাটা অস্বাভাবিক নয়। বাহিরের দুনিয়ার সামনে সে এক শান্ত গম্ভীর স্বভাবের ব্যক্তি, কিন্তু একমাত্র তার এই ফ্ল্যাটের ভেতর সে সম্পূর্ণ ভিন্ন ধর্মী এক ব্যক্তি। এখানে সে বেশিরভাগ সময় ডিসিপ্লিন মেনটেন না করেই চলে। এই যেমন বাথরুমে গিয়েছে শুধুমাত্র একটা সাদা তোয়ালে নিয়ে। স্বভাবত কারণে সে তার জামা কাপড় নিতেই ভুলে গিয়েছে। একা থাকে বিধায় এসব নিয়ে তার তেমন মাথা ব্যথা নেই। কিন্তু আচমকা রুমে প্রবেশ করে বিছানায় তৃতিকাকে দেখে সে চমকায়। তৃতিকার কথা তো মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। ধুর, কিসব হচ্ছে তার সাথে। আধির ভারী শ্বাস ফেলে কাবাট খুলে আরো একটা নতুন ট্রাউজার আর টি শার্ট বের করে আনে। দুটোই অ্যাশ কালারের। তবে সেসব বের করতে করতে আধির একবার পেছন ফিরে তৃতিকাকে দেখে। কি যেন ভেবে দীর্ঘশ্বাস ফেলে কাপড় দুটো হাতে করে নিয়েই তৃতিকার দিকে এগিয়ে যায়। আধিরের মা ছিল একদম খাঁটি বিদেশিনী। চুল ছিল তার সোনালী রঙের। তার মায়ের মতো সেও একজন ব্রিটিশ, একই সাথে বাঙালি। ফলাফল স্বরূপ তার চেহারায় অন্যদের মতো এই বয়সে বার্ধক্যের কোনো ছাপ পড়েনি। আবার তাকে দেখতে পুরোপুরি বিদেশিও মনে হয় না, কিন্তু তার মাকে তো সম্পূর্ণ বিদেশিনীর মতোই লাগতো। তাহলে তৃতিকার সাথে তার মায়ের মতো এত মিল কেন খুঁজে পাচ্ছে?
শুধুমাত্র তার মায়ের শাড়ি পরেছে বিধায়? হতে পারে শেষবার যখন মাকে শাড়িতে দেখেছিল তখন দেখতে অনেকটা তৃতিকার মতোই লাগছিল। আবার এও হতে পারে মায়ের পর হয়তো সে এই প্রথম কোনো নারীকে বিশেষভাবে দেখার প্রয়োজন মনে করেছে। আধির এসব ভাবতে ভাবতেই বিরক্ত হলো। এইসব কেমন অগোছালো চিন্তা ভাবনা তার, কিসব বকছে সে। নিজের প্রতি বিরক্ত নিয়েই আধি তৃতিকার পাশে টুল টেনে বসে। তৃতিকা তার দিকে কাত হয়ে গুটিয়ে শুয়েছে। আধি তার ঘুমন্ত মুখের দিকে চেয়ে অজান্তেই মৃদু হাসে। সে ক্রমশই এক ঘোরের মাঝে হারিয়ে যেতে শুরু করে। এরই মধ্যে সে তৃতিকার মুখের কাছে মুখ এনে মৃদু স্বরে আওড়ায়, স্মৃতি, ওরা ওদের কর্মফল ভোগ করেছে, তুমি আর কষ্ট পেও না। আধির এই বলেই থামে, কিন্তু পরক্ষণেই তার নজর পড়ে তৃতিকার গলায়। রাফসান গলা চেপে ধরায় 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট লাল হয়ে রয়েছে। নিমিষে আধিরের চোয়াল শক্ত হয়। তৃতিকার দিকে আরো কিছুটা ঝুঁকে আঙ্গুল দিয়ে আলতোভাবে ছুঁয়ে দিয়ে তীব্র আক্রোশে আওড়ায়, ইচ্ছে তো করছে এখনই গিয়ে এবার জানোয়ারটাকে গলা কেটে ফেলে। তবুও সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। যথারীতি তার মাথাটা খানিক ঝুঁকে পড়েছে তৃতিকার মুখের উপর। আধির অজান্তেই মিটমিট করে হাসছে। তৃতিকার মুখশ্রীর প্রতিটি অংশ সে বেশ আনন্দ নিয়ে দেখছে। কখনো সুদীর্ঘ চোখের পাপড়ি, তো কখনো তৃতিকার লাল হয়ে ফুলে ওঠা ফর্সা সরু নাক, আবার কখনো তৃতিকার টকটকে গোলাপি ওষ্ঠদয়। তবে এরই মাঝে আচমকা আধিরের ভিজা চুল বেয়ে টপ করে 1 ফোঁটা জল গড়িয়ে তৃতিকার ঠোঁটের কিনারায় পড়ে। নিমিষে ঘুমন্ত তৃতিকার চোখ মুখ কিঞ্চিত কুঁচকে যায়। তার ঘুমের যে ব্যাঘাত ঘটেছে তা তার মুখের ভঙ্গিতেই বোঝা যাচ্ছে। কিন্তু ততক্ষণে আধিরের নজর সেদিকে চলে গিয়েছে। একই সাথে আপনা আপনি তার এক হাতের বুড়া আঙ্গুল গিয়ে ঠেকে কৃতিকার ঠোঁট বরাবর। পানির বিন্দু কণা আলতোভাবে ছুঁয়ে ঠোঁটের সাথে লেপটে মিশিয়ে দেয় সে। কৃতিকা পুনরায় ঘুমের ঘোরে কপাল কিঞ্চিত কুঁচকে ঠোঁট নাড়াতে আধির নিমিষেই চমকে হুঁশে ফিরে আসে। এসব কি করছে সে? সিরিয়াসলি এসব সে করছে? আধিরের গলা শুকিয়ে এসেছে। একবার নিজের দিকে তাকিয়ে দেখে সম্পূর্ণ উন্মুক্ত হয়ে শুধুমাত্র একটা তোয়ালে কোমরে জড়িয়ে বসে রয়েছে। উফ, কি হয়েছে তার? এসব সে কেমন বেহুদার মতো কাজকর্ম করছে। আধির আবারও বেশ নিজের প্রতি বিরক্ত হয়ে দ্রুত উঠে আসে। এখানে আর দুদণ্ডও থাকা সম্ভব না, দ্রুত এখান থেকে যেতে হবে। এই ভাবনায় সে কোনো মতে নিজের জামা দুটো নিয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন তৃতিকা ঘুমের মাঝে আচমকা ফুপিয়ে ওঠে। পরদিন সকালবেলা তৃতিকা ঘুম থেকে উঠে পড়েছে। তবে আজ বেশ বেলা হয়ে গিয়েছে, তবুও তৃতিকার মাথাটা ঝিমঝিম করছে। তৃতিকা আড়মোড় ভেঙে উঠে বসতেই হঠাৎ চমকে ওঠে। অতঃপর গত রাতের কথা মনে করার চেষ্টা করে। পরক্ষণেই মনে পড়ে এটা আধিরের বাসা। তৃতিকা ভারী শ্বাস ফেলে। এরই মধ্যে তার নজর পড়ে আয়নার দিকে। নিজের পরনের পোশাক দেখে সে পুনরায় চমকায়। আলগোছে বিছানা হতে নেমে এগিয়ে যায় আয়নার কাছে। তৃতিকা আয়নায় নিজেকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বেশ অদ্ভুত লাগছে তাকে। তার ঘরে কোনো আয়না নেই। আয়না কেনার মতো চিন্তা ভাবনা কিংবা টাকা খরচ করাটাকে সে প্রয়োজনীয় ভাবেনি। অনেকদিন পর এভাবে আয়নায় নিজেকে দেখেই কি তার এমনটা মনে হচ্ছে? তৃতিকার ভাবনা চিন্তার মাঝেই আচমকা আধির রুমে প্রবেশ করে। তৃতিকার ঘুম থেকে উঠে পড়েছে দেখে সে বিস্তৃত হাসি মুখে তার দিকে এগিয়ে বলে, গুড মর্নিং তেতুকা, ঘুম ভালো হয়েছে? সকাল সকাল তার নামের 12টা বাজিয়ে দিয়ে বলছে ঘুম ভালো হয়েছে কিনা। তৃতিকা এতে কিছুটা বিরক্ত হলেও তার বহিঃপ্রকাশ করলো না, বরং শুধু আলতো স্বরে জবাব দেয়, জি। আধির আবারও কিছুটা মৃদু হেসে ভারী শ্বাস ফেলে। অতঃপর নিজের কাবাডের দিকে এগিয়ে গিয়ে অফিসের জন্য ফর্মাল ড্রেসগুলো বের করতে থাকে। এদিকে তৃতিকা আধিরের দিকে চেয়ে থাকে। সে খেয়াল করে দেখে এই প্রথম সে আধিরকে এক ভিন্ন রূপে দেখছে, যেটা বেশ আকর্ষণীয় হলেও তৃতিকা তা এই মুহূর্তে উপলব্ধি করতে পারে না। কিন্তু আধির হতে যে তারও নজর ফেরানো দায় হয়েছে এটা স্পষ্ট। তবে তৃতিকা জোরপূর্বক ভাবেই নিজের নজর আধির হতে সরিয়ে নেয়। এর মধ্যে আধির তার প্রয়োজনীয় জিনিসগুলো বের করে নিয়ে পেছনে ফিরে দেখে তৃতিকা এখনো দাঁড়িয়ে রয়েছে। এখনো দাঁড়িয়ে আছো? যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, ব্রেকফাস্ট রেডি আছে। আধিরের কথায় তৃতিকার ধ্যান ভাঙে। কিছুটা ভারী শ্বাস ফেলে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। তবে আচমকাই আবার পেছনে ফিরে আধিরের উদ্দেশ্যে বলল, আপনি অফিসে যাচ্ছেন? একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, নয়তো আজ তোমার সাথে থেকে যেতাম।
আধিরের এহেন নির্বিকার কথা শুনে তৃতিকা কিছু বলতে নেবে তার পূর্বেই আধির আবারও বলল, তোমার আজ ভার্সিটি কিংবা অফিসে যাবার কোনো প্রয়োজন নেই, এখানে রেস্ট করো, আমি খুব দ্রুতই ফিরে আসবো। এই কথায় তৃতিকা বেশ চিন্তায় পড়ে যায়। গতকালের বেশিরভাগ ঘটনা এখনো তার মস্তিষ্কে আবছা ধোঁয়াশা নেই, আর আজ এখানে একা থাকাটাও কেমন অদ্ভুত সংকোচবোধ হচ্ছে তার। তৃতিকা কিছুটা ভেবেচিন্তেই বলল, আমাকে বাড়িতে যেতে হবে। আধির ভ্রুছিয়ে বলে, কেন, এখানে থাকতে কোনো সমস্যা? তুমি বলো তো, মিটিংটা ক্যান্সেল করে দিচ্ছে, আজ আর অফিসে না যাই তবে। আধিরের এহেন কথা শুনে তৃতিকা বেশ অবাক হলো। একটু আগেই বললে ইম্পর্টেন্ট মিটিং আছে, আজ অফিসে না গেলেই নয়, আর এখন বলছে তার জন্য নাকি মিটিংই ক্যান্সেল করে দিবে। তৃতিকা বেশ উদ্বিগ্ন স্বরে আওড়ায়, না না না, এসবের প্রয়োজন নেই। আপনি তো গতকাল বলেছেন আমি যেন ওই বাসা থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিয়ে আসি, কারণ আপনার পাশের ফ্ল্যাটে নাকি। তৃতিকা নিজের কথাটা অসম্পূর্ণ রেখেই নিজের উক্তির সমাপ্তি ঘটায়। অন্যদিকে আধিরও দ্রুতই বুঝে যায় তৃতিকা কি বলতে চাইছে। যথারীতি সে বিস্তৃত হেসে বলল, ঠিক আছে, তেমন হলে আমি অফিসে যাওয়ার পথে তোমাকে ওখানে নামিয়ে দিয়ে যাব, অফিস থেকে ফেরার পথে আবার এখানে নিয়ে আসবো, তাই একটু দ্রুতই নিজের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিও। আধিরের কথায় তৃতিকা কাঁধটাকে মৃদু কাত করে। অন্যদিকে আধির আবারও বলে, সকালে মার্কেট থেকে তোমার জন্য দুজোড়া নতুন ড্রেস এনেছে, শাড়িতে যদি কমফোর্টেবল না হও তবে ওগুলো পরে নিও। আধির এই বলেই নিজের জামা কাপড় নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। একই সাথে তৃতিকার উদ্দেশ্যে বলে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি এসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। এই বলেই আধির স্থান ত্যাগ করে। অন্যদিকে তৃতিকা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আধিরের সব কথাই হ্যাঁ সূচক সম্মতি জানায়। একই সাথে আধিরের প্রতি সে বেশ অবাক হলো। এই লোকটা একসাথে কত কিছুর দিকে নজর রাখে, কিছু বলার আগেই সবকিছুর সমাধান দিয়ে দেয়। পরিপূর্ণ ফর্মাল ড্রেসে সজ্জিত হয়েছে আধির, একই সাথে চোখে মুখে চিরচেনা সেই গম্ভীর্যের ছাপ, কিন্তু তৃতিকাকে দেখতেই সে গম্ভীর্যতা নিমিষেই হাওয়ায় মিশে যায়। আধি রেডি হয়েই তৃতিকার জন্য খাবার সাজিয়ে ডাইনিং এ বসেছিল। তৃতিকাকে দেখা মাত্রই সে ক্ষণিকের জন্য থমকায়। তৃতিকার পরনে অ্যাশ কালারের সিম্পল একটা গাউন, ওড়নাটা গায়ে জড়িয়ে চুলগুলো ছেড়ে দিয়ে আনমনে ডাইনিং এ চলে এসেছে। তার চোখে মুখে নির্লিপ্ততা থাকলেও আদির বিস্তৃত মুচকি হেসে তৃতিকার উদ্দেশ্যে বলে, হি লুক সো প্রিটি, বসে এখানে। অথচ মনে মনে নিজের উদ্দেশ্যে আওড়ায়, সিরিয়াসলি আধির, তোর চয়েস আসলে মারাত্মক। এটা সে তৃতিকার জন্য পছন্দ করা জামার উদ্দেশ্যে বলল নাকি স্বয়ং তৃতিকাকে তা অজানা। কিন্তু আধিরের কথা মতো তৃতিকা চুপটি করে বসে পড়ে। অন্যদিকে আধির তার দিকে প্লেটটা ঠেলে দিয়ে নিজে খেতে শুরু করে। ব্রাউন ব্রেড টোস্ট করে তাতে অ্যাভোকাডো ও সেদ্ধ ডিম মিশ্রিত পেস্ট মাখিয়ে তার সাথে কিছু চিকেন স্টেক ছোট ছোট পিস করে কেটে প্লেটে সুন্দর মতো সাজিয়েছে। তৃতিকার কাছে খাবারটা বেশ আকর্ষণীয় দেখতে হলেও খেতে গিয়ে অদ্ভুত এক অনুভূতি হলো, একটু কেমন যেন খেতে। বিশেষ করে এই অ্যাভোকাডোর সবুজ রঙের পেস্টটাই তার কাছে বেশ উদ্ভট লাগলো। এছাড়া সব ঠিকই আছে। তৃতিকা আধিরের দিকে আর চোখে তাকিয়ে দেখে সে বেশ মজা করেই খাবারটা খাচ্ছে। তৃতিকা মনে মনে অনেক কিছু ভাবলেও নিজেকে পুরোপুরি স্বাভাবিক রেখে আধিরের উদ্দেশ্যে ইতস্তত স্বরে আওড়ায়। সরি। আধির খাবার খেতে খেতে থমকায়, মুখ তুলে পাশ ফিরে তাকিয়ে তৃতিকার উদ্দেশ্যে ভ্রুচিয়ে বলে, কিসের জন্য? তৃতিকা আবারও ইতস্তত স্বরে বলল, এই যে আমার জন্য আপনাকে এত সমস্যায় পড়তে হয়, শুধু শুধু আমার জন্য। আমি যা করেছি আমার নিজের জন্য করেছি, তোমার জন্য তো কিছু করিনি ত্রুতি। আধিরের এহেন গম্ভীর অভিব্যক্তিতে তৃতিকা কিছুটা অবাক হলো। উৎসুক দৃষ্টিতে আধিরের দিকে চেয়ে রইল। অন্যদিকে আধির পুনরায় নজর ফিরিয়ে নিজের খাবারের দিকে মনোযোগ দেয় এবং নিষ্পৃহে বলতে লাগলো, আমার ছোট্ট একটা পাকনা বউ আছে, ছোট হলে কি হবে, তার মাঝে টিকে থাকাই মুশকিল। তাছাড়া সে ভীষণ জেদে, কিন্তু সেসব জেদ বোধ হয় শুধুমাত্র আমার জন্যই, তার সব ঘাটতার আমি আমার জন্যই। সাধারণত এইসব মানুষদের আমি অপছন্দ করি, কিন্তু তার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। সে আমার জন্য অনেক বেশি স্পেশাল, এজন্য তার ভালো মন্দ সব কিছু নিয়ে বাড়াবাড়িটাই আমাকে করতে হয়। এখনো ছোট তো, আর একটু বড় হলে বোধহয় ঠিক হয়ে যাবে, আবার না হলে চলবে। পাকনি বউয়ের শত পাগলামিতেও আমি বোধহয় কখনো বিরক্ত হব না। আধি নির্লিপ্ত ভঙ্গিতে সম্পূর্ণ কথাটাই নির্বিকারে বলে শেষ করলো, যেন তার মাঝে কোনো হেলদোলি নেই। আশেপাশের সবকিছুই যেন স্বাভাবিক,
কিন্তু না, সব তো স্বাভাবিক নেই। কৃতিকার মাঝে নিমিষেই এক অজানা অনুভূতি ঝড় তুলেছে। আধিরের বলা প্রতিটি শব্দে তার চোখ জোড়া নিমিষেই বিস্ময়ের তালে বড় হতে থাকে। সে স্তব্ধ মূর্তির ন্যায় আধিরের দিকে তাকিয়ে থাকে। এরই মধ্যে আধির আচমকা তার খাবারের প্লেট হতে নজর সরিয়ে কৃতিকার দিকে ফিরে তাকায়। দুজনেই চোকাচোকিতে কৃতিকা চমকায়। কৃতিকার হীন ভাবগতিকে আধির বিস্তৃত মুচকি হাসে এবং কৃতিকার উদ্দেশ্যে মৃদু হেসে বলে, দ্রুত খেয়ে নিন মিস তেতুকা। নিমিষেই কৃতিকার ধ্যান ভাঙে। অন্যদিকে আধির আবারও তার উদ্দেশ্যে বলে, সরি না বলে ধন্যবাদ দিলে খুশি হতাম। কৃতিকা আবারও স্তব্ধ চাহনিতে আধিরের দিকে তাকায়। আধির নিজের মতো খেয়েই চলেছে, অথচ তার খেতেই ইচ্ছে হচ্ছে না। কৃতিকার খানিকটা সময় নিয়ে আওড়ায়। ধন্যবাদ। নিমিষে আধির মুখ তুলে কৃতিকার দিকে চেয়ে বিস্তৃত মুচকি হেসে বলল, আরে মিস তেতুকা, ধন্যবাদের কি প্রয়োজন? এটা তো আমার কর্তব্য। আধিরের আচমকা গিরগিটির মতো রং বদলাতে দেখে দেখে কৃতিকা চমকায়। মনে মনে দাঁতে দাঁত চেপে আওড়ায়। কি বজ্জাত লোক! পুনরায় দুজনের মাঝে বেনপদ নীরবতা জমে। আধিরের খাওয়া প্রায় শেষ, তবে সে কৃতিকার দিকে তাকাতেই তার কপাল কুঁচকে যায়। কি হলো, খাবার খাচ্ছ না কেন? ভালো লাগছে না? আধিরের কথার উত্তরে কৃতিকা কি বলবে বুঝে উঠতে পারছে না। খাবার ভালো হলেও তার রুচি হচ্ছে না। পেটে খিদে থাকলেও খাবারের প্রতি তার ন্যূনতম আগ্রহ নেই। কৃতিকা মিথ্যে খাওয়ার ভঙ্গিতে এক টুকরো ব্রেড মুখে দিয়ে আওড়ায়। না না না, খাবার ভালো, কিন্তু আমার আর খেতে ইচ্ছে কৃতিকার কথা করছে না। শুনে আধিরের কপালের ভাঁজ আরো তীব্র হলো। সে শান্ত গম্ভীর দৃষ্টিতে কৃতিকার দিকে তাকিয়ে রইল। হঠাৎ আধিরের এমন ভাব গাম্ভীর্যে কৃতিকা বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। লোকটা হঠাৎ বারংবার নিজের মতিগতি পরিবর্তন কেন করছে? এরই মধ্যে আধির রায়ান কিছু না বলে আচমকা নিজের পা দিয়ে কৃতিকার চেয়ারে পায়া ধরে টানা দেয়। অমনি কৃতিকা অকস্মাৎ খানিকটা ঘুরে সোজাসুজি আধিরের মুখোমুখি হয়। আধির তাকে কিছু বলার সুযোগ না দিয়েই হঠাৎ কৃতিকার প্লেটটা হাতে তুলে নিয়ে নিজের হাতে খাবার তুলে কৃতিকার মুখের কাছে ধরে। কৃতিকা আধিরের শীতল তীক্ষ্ণ দৃষ্টির দিকে তাকিয়ে কিঞ্চিত ঢোক গিলে আওড়ায়। বলছিলাম, কৃতিকার কথায় বাধা সেধে আধির গম্ভীর স্বরে বলল, হ্যাঁ করো। আমি নিজ হাতে খেয়ে নিচ্ছি। কৃতিকা ইতস্তত ভঙ্গিতে এহেন কথা বললেও আধির তার ভাব গাম্ভীর্যতা বজায় রেখে বলল, এতক্ষণ সময় দিয়েছিলাম, খাওনি, এখন আমি খাইয়ে দেবো, একটা কথা বলবে না। কৃতিকা আর কিছু বলতে পারে না। তীব্র সংকোচের সাথে এসে মুখ খোলে। আধিরও সবটা খাবার খাইয়ে দিয়েই ক্ষান্ত হয়। এর মাঝে সে একবারও কৃতিকার সাথে কোনো কথাও বলে না। কৃতিকাও আর কিছু বলার সাহস পায় না। এদিকে খাবার শেষ হতে আধির তাকে এক গ্লাস ফ্রুটস জুস হাতে ধরিয়ে দিয়ে বলল, খাবারগুলো একটু অসাধু হতে পারে, কিন্তু এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। এই বলেই সে উঠে দাঁড়ায়। এদিকে কৃতিকা আধিরের কর্তৃত্ব পরায়ণ আচরণে একটা কথাও না বাড়িয়ে সম্পূর্ণ জুস এক নিমিষেই খেয়ে ফেলে। তার খাওয়া শেষ হতেই আধির বিস্তৃত এসে কৃতিকার মাথার চুলগুলো হালকা এলোমেলো করে দিয়ে বলল, দ্যাটস মাই গার্ল। কখনো গম্ভীর আবার কখনো অদ্ভুত স্বাভাবিক। কৃতিকা বেশ অবাক হয় আধিরের এমন কার্যকলাপে। তবে এটা ভালো ব্যাপার যে তাকে এই অচেনা জায়গায় একা থাকতে হবে না, যতই আধির তার জন্য বিশ্বস্ত হোক না কেন। হুট করে নিজের বাসা থাকার পরও এখানে থাকার তো কোনো মানে হয় না। আধির এই বলেই চলে যেতে নেবে, এরই মধ্যে আচমকা কৃতিকার নজর তার হাতের দিকে পড়ে। নিমিষেই তার কপাল কুঁচকে যায়। সে চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে, এসব কি? আপনার হাতে কি হয়েছে? কৃতিকার কথাই যেন আধির দাঁড়িয়ে পড়ে। নিজের হাতের দিকে তাকিয়ে দেখে ছিলে যাওয়া ছোট ছোট ক্ষতগুলো লাল হয়ে রয়েছে। রক্ত না থাকলেও ক্ষত স্পষ্ট। আধির এক পলক কৃতিকাকে দেখে নিস্পৃহে বলল, ও কিছু না, ঠিক। এই বলেই সে হাত সরিয়ে নিতে নিয়েছিল, কিন্তু আচমকা কৃতিকা তার হাত টেনে ধরে। মাথা উঁচিয়ে তির্যক দৃষ্টিতে একবার আধিরকে ডেকে নিয়ে বলল, দেখে তো মনে হচ্ছে না কোনো মেডিসিন লাগিয়েছেন। আপনি এত বেখেয়ালি মানুষ, তা আমার জানা ছিল না। আধির সত্যি হাতে কোনো মেডিসিন লাগায়নি। তার মতে এসব এমনিতেই ঠিক হয়ে যাবে। যথারীতি সে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। অন্যদিকে চেয়ারে বসে থাকা কৃতিকা মাথা উঁচিয়ে পুনরায় আধিরের দিকে তাকাতেই দেখে সে তাদের হাতের দিকে চেয়ে রয়েছে এবং কৃতিকা তাকাতেই দুজনের এক প্রকার চোকাচুকি হয়। নিমিষেই কৃতিকা আধিরের হাতটা ছিটকে দূরে সরিয়ে দেয়। এতে আধির খানিকটা রুক্ষ হাসে।
অন্যদিকে তৃতিকা চেয়ার হতে উঠে দাঁড়িয়েছে। দ্রুত মুখ ঘুরিয়ে চলে যেতে যেতেই পেছনে থেকে যাওয়া আধিরের উদ্দেশ্যে বলে, মেডিসিন লাগিয়ে নেবেন। ভেবে দেখবো। আদির হতে এমন এক উত্তর আসবে তা তৃতিকা মোটেও আশা করেনি। সে তড়িৎ পেছনে ফিরে কপাল কুঁচকে বলল, ভাবছিলাম পরে হবে, আমি যা বলছি তাই করেন। আর যদি না করে? এবার তৃতিকা বেশ অবাক হলো। প্রতিবার তার এমন নির্লিপ্ততায় সে কি বোঝাতে চাইছে। তৃতিকা আদিরের শান্ত গম্ভীর চেহারাটার দিকে একবার চেয়ে বলল, তাহলে আমিও আর কখনো আপনার কথা শুনবো না। আধির এবার মৃদু স্বরে হেসে ফেলল। তাহলে আবার বিপদে পড়বেন মিস তেতুকা। তৃতিকাও এবার বেশ ভাব নিয়ে বলল, তাতে কি, আপনি আসছেন তো আলী বাবা হাতেনতাইয়ের মতো আমাকে বাঁচিয়ে নেওয়ার জন্য। তৃতিকার কথায় শুরুতে আধির বেশ খুশি হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে যা বলল তাতে নিমিষেই তার চোখ মুখ কুঁচকে যায়। কিছু বলতে চেয়েও আর বলল না, শুধু সামনের দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড়িয়ে আওড়ায়। পাকনি। আধির তৃতিকাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে অফিসে চলে গিয়েছে। এদিকে আধির চলে যেতেই তৃতিকা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভিতরে প্রবেশ করে। অতঃপর বিধ্বস্ত মনে পা বাড়ায় দোতলার উদ্দেশ্যে। মাথার মধ্যে এখনো সেসব চিন্তা ভাবনাগুলো ঘুরপাক খাচ্ছে। চেয়েও কেমন যেন সহজে বিষয়গুলো হতে বেরিয়ে আসতে পারছে না। তার পুরো জীবনে সে এই প্রথমবার এমন কোনো ঘটনার সম্মুখীন হয়েছে। সে যথারীতি এই ট্রমা হতে যে কেউ সহজে বেরিয়ে আসতেও পারবে না। আদি তার সাথে খুনসুটিমূলক আচরণ করে স্বাভাবিক রাখতে চাইলেও পরক্ষণে সে আবারও একই ঘটনায় আটকে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে নিজের ঘরে দরজার সামনে দাঁড়াতেই সে চমকে ওঠে। তার ঘরের তালা খোলা আর ভিতর হতে লাগানো। যতদূর মনে পড়ে সে তো দরজায় তালা লাগিয়েই গিয়েছিল, আর চাবিও তো তারই কাছে। আদির ঘটনাস্থল হতে তার ব্যাগটাও নিয়ে এসেছিল। তাহলে তার ঘরের ভেতরে কে? এমন সময় হঠাৎই তার মনে পড়লো তার বাসার তালার এক্সট্রা চাবি হয়তো বাড়িওয়ালার কাছেও রয়েছে। তৃতিকা ভেবে পাচ্ছে না তার একদিনের অনুপস্থিতিতে বাড়িওয়ালার কেউ কি তার ঘরে প্রবেশ করেছে। তৃতিকা আর ভাবতে পারল না। এমনিতেই শরীরটা ভালো লাগছে না, তার মধ্যে এসব উটকো ঝামেলা। তৃতিকা কিছুটা সন্দেহান হয়েই দরজায় শব্দ করে। কয়েকবার শব্দ করেও কোনো সাড়া শব্দ না পেলেও কিছুক্ষণের মাঝেই আচমকা এক মধ্যবয়স্ক নারী বেরিয়ে আসে, যাকে দেখা মাত্রই তৃতিকা বিস্ময়ে চমকে ওঠে। তৃতিকার সামনে গোলগাল চেহারার শাড়ি পরা এক মধ্যবয়স্ক নারী তথা তার বড় কাকিমা দাঁড়িয়ে। তৃতিকা যেন নিজেকে বিশ্বাসই করতে পারছে না, তার কাকিমা তার সামনে দাঁড়িয়ে। তৃতিকা বিস্ময়ে তার উদ্দেশ্যে আওড়ায়, কাকিমা তুমি? তৃতিকার বড় কাকিমা তথা আসিফের মা আমিনার সাথে তার শেষবার কথা হয়েছিল সেই নিস্তব্ধ রাতে, যেখানে আমিনা তাকে অকথ্য ভাষায় নানান গালিগালাজ করে। এরপর তৃতিকা তার সাথে যোগাযোগ করতে চেয়েও পারেনি। এদিকে আমিনা বেশ গম্ভীর্যের সহিত তৃতিকাকে চেয়ে চেয়ে দেখছে। তৃতিকার এমন নিস্তেজ শরীরের ভাবভঙ্গি দেখে তার কপালের ভাঁজ দৃঢ় হয়। সে তৃতিকাকে সন্দিহান নজরে খুঁটিয়ে দেখতে দেখতেই বলল, কোথায় ছিলি তুই? তৃতিকার জবাব দিতে গিয়ে থমকায়। তার কাকিমার চেহারার ভাবগতিক তেমন সুবিধার ঠেকছে না। সে কি তাকে সত্যিটা বলে দেবে? অবশ্য এই মুহূর্তে গতকালের ঘটনা বলে আমিনাকে দুশ্চিন্তায় ফেলে দেওয়াটা ঠিক হবে না। এসব না হয়ে পরেও ধীরে সুস্থে তাকে জানানো যাবে। তৃতিকার এভাবে একটানা দাঁড়িয়ে থাকতে বেশ অস্বস্তি হচ্ছে। শরীর কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। সে নিজের শারীরিক দুর্বলতা আমিনাকে বুঝতে না দিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করে। অন্যদিকে আমিনার সন্দেহ যেন ততই তীব্র হয়। কাকিমা তুমি কখন এসেছো? ঘরের চাবি কিভাবে পেলে? বাড়িওয়ালার কাছ থেকে নিয়েছো? আমিনা বেশ রুক্ষ স্বরে বলল, হ, বাড়িওয়ালার কাছ থেকে নিছি। ঘরের মেয়ে সারা রাত বাড়ি আসে না, আমি তো আর চাইলেই রাস্তায় গিয়ে থাকতে পারি না, তাই না? আমিনার কথায় তৃতিকা বেশ অবাক হয়। সে তো ভাবছে আমিনা আজ সকালে এসেছে, কিন্তু তার কথাবার্তায় তো অন্য কিছু মনে হচ্ছে। তৃতিকা কপাল কুঁচকে বলল, মানে তুমি গতকাল এসেছো? কই, আমাকে তো একবারও বলনি। আরো কিছু বলার সুযোগ পেয়ে যায়। সে বেশ রুক্ষ স্বরেই বলতে লাগলো, কি বলবো তোমাকে? ফোন কোথায় তোমার? কতবার ফোন করেছিলাম, তোমার হুঁশ আছে? শুধু আমি একা না, আশি পর্যন্ত তোমাকে হিসেব ছাড়া কল করেছে। আমি তো ওর সাথে গতকাল সন্ধ্যায় এসেছি। তোমার খোঁজ খবর না পেয়ে আশিফ আমাকে ওর সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি জোর করে থেকে গেলাম। শুনলাম তোমার ঘরের আলাদা চাবি নাকি বাড়িওয়ালার কাছে আছে। তাহলে না
তাহলে না থেকে যায় কি করে? আমারও তো দেখার ইচ্ছে আছে শহরের সে মেয়ে আমার কত রাত পর্যন্ত বাইরে কাটায়। কিন্তু এখন তো দেখছি মেয়ের অনেক উন্নতি হয়েছে, ভার্সিটিতে পড়াশোনা করে শিক্ষিত হচ্ছে, তাই সারা রাতেও বাড়ি ফিরে না। আমিনার তীক্ষ্ণ ও তা ছিল স্বরূপ কথাবার্তায় কৃতিকা বেশ ঘাবড়ে যায়। এই মুহূর্তে সে তাকে কি বলবে? আধিরের কথা বলবে নাকি গতকালকের ঘটনা? সব মিলিয়ে নিমিষে এসে অস্থির হয়ে ওঠে। ফলাফল স্বরূপ অসুস্থ শরীরের ভারসাম্য রাখাই তার দায় হয়ে যায়। কাকিমা, আমার না হয় ভেতরে গিয়ে কথা বলি? কৃতিকা বেশ অসুস্থ বোধ করছে বিধায় এই বলেই সে আমিনাকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করতে চায়, কিন্তু আমিনা তাকে বাধা দিয়ে তার হাতটা শক্ত করে চেপে ধরে এবং কৃতিকাকে অদ্ভুত নজরে পর্যবেক্ষণ করে দাঁতে দাঁত পিষে চাপা স্বরে বলে, এই মেয়ে, আমার কথার উত্তর দে আগে। সারা রাত কোথায় ছিলি তুই? কার সাথে ছিলি? এই শহরে তো তোর এমন পরিচিত কেউ নেই যে যার বাড়িতে গিয়ে তুই ঢাক পার করে আসবি। তাহলে বল, কোথায় ছিলি? হুট করে এমন প্রশ্নের সম্মুখীন হয়ে কৃতিকা আরো বেশি ঘাবড়ে যায়। সে ঠোঁট ভিজিয়ে কিছু একটা বলতে নেবে, তার আগেই আমিনা এগিয়ে আসে। তার গায়ে গলায় অদ্ভুত ভাবে হাত দিয়ে পরীক্ষণ করে বলতে লাগলো, তোর শরীর এমন দেখা যায় কেন? সত্যি করে বল, কার সাথে ছিলি তুই? মাগি, সত্যি কইরা ক, কার সাথে রাত কাটাইয়া আইছস? আমিনার কথা শুনে কৃতিকা বিস্ময়ের নজরে তাকায়। নিজের বড় কাকিমার এমন অভিব্যক্তিতে সে সম্পূর্ণ হতভম্ব। নিমিষেই তার বুক ভার হয়ে আসে, চোখ জোড়ায় জল চিকচিক করে। কৃতিকা কিছু বলতে নেবে, তার আগে আমিনা আবারও কৃতিকার বাহু শক্ত করে চেপে ধরে, মুখের কাছে মুখ এনে চাপা স্বরে হিসিয়ে আওড়ায়, কি হলো? কথা বলিস না কেন? নষ্ট হয়ে গেছস? চাকরির নামে বেডাগর বিছানায় শুয়ে থাকস? কৃতিকা এবার ঠোঁট চেপে নিমিষে ফুপিয়ে কেঁদে উঠল। আমিনা আরো কিছু বলবে তার পূর্বেই কৃতিকা ঠোঁট চেপে কান্না থামিয়ে বলল, কাকিমা, এসব কি বলছো? তুমি আমাকে এমন মেয়ে ভাবো? তাহলে তোর বলতে কিসের সমস্যা? শরীরের হাল এমন কেন? আমার তো কিছু সুবিধা ঠেকছে না। কৃতিকা নিজেকে দৃঢ় করে। এই মুহূর্তে আধিরের কথা বলা সম্ভব না। আমিনা তার কথা না শুনে বুঝেই যা তা রিয়েক্ট করতে পারে, তবে সে কি এখন মিথ্যে বলবে? না বলেও তো উপায় নেই। অন্যদিকে কৃতিকা আবারও চুপ হয়ে গিয়েছে দেখে আমিনা আবারও কৃতিকার উদ্দেশ্যে বলল, কি হলো আবার চুপ হয়ে? আমি যারার বাড়িতে ছিলাম। আমিনার কথার মাঝেই আচমকা কৃতিকা এই কথা বলে ফেলল। মাথা কাজ করছে না, কি ছেড়ে কি বলবে। অন্যদিকে আমিনা সন্দিহান স্বরে বলল, যারা আবার কেডা? আমার অফিসের কলিগ, আমি যেখানে কাজ করি যারাও সেখানে কাজ করে। ওর বাড়ি দাওয়াত দিয়েছিল, তাই গিয়েছিলাম। কৃতিকা এই কথা বলতে না বলতেই আচমকা ফুপিয়ে কেঁদে ওঠে। এবার যেন আমিনার হুঁশ ফেরে। সে নিজের ভুল বুঝতে পেরে নিমিষেই নমনীয় আচরণ প্রদর্শন করে কৃতিকাকে দু হাতে আগলে জড়িয়ে বলে, মাফ কইরা দে মা, সারাটা জীবন তোরে চোখের সামনে বড় করছি আমি। মাইয়া মানুষ হয়ে সারা রাত বাড়িতে ফিরিস নাই, মাথায় হুঁশ ছিল না। এ কথা আগে কইলেই তো হইতো। কৃতিকার আর কিছু বলার নেই। সে মিথ্যে বলেও যেন ফেঁসে গিয়েছে। এখানে জারার পরিবর্তে সিমরানের কথা বললেই বেশ ভালো হতো। না জানি এটা নিয়ে পরবর্তীতে কোন ঝামেলায় পড়তে হয়। সকাল সকাল নিজ ঘরে এসে কৃতিকা বেশ কড়ায় ঘুম দিয়েছিল। ক্লান্ত শরীরে আজ আর কিছু করার মতো শক্তি নেই। অন্যদিকে আমিনা তার বেশ খেয়াল রাখছে, ঘর গুছিয়ে পরিষ্কার করা, দুপুরের রান্না করা, কৃতিকা খেতে না চাইলেও জোর করিয়ে খাওয়ানো, সব মিলিয়ে তার আদর যত্নের কমতি নেই। এছাড়া নিজের ভুলে সে নিজেও বিরক্ত। মেয়েটার কথা না শুনে মুখের উপর কত বড় কথাটাই না বলে ফেলেছে। অথচ মেয়ে তার একা একা থেকে না খেয়ে শরীরে 12টা বাজিয়েছে। আর সে কিনা কত জঘন্য রকমের সন্দেহ করেছে তার প্রতি। এ নিয়ে অবশ্য সে কৃতিকার কাছে অনেকবার মাফও চেয়েছে, কখনো বা কেঁদেও ফেলেছে। কৃতিকা এসব ব্যাপার নিয়ে মাথা ঘামায়নি। যা হওয়ার হয়েছে। তার নিজের বড় মাই তো। তার বড় মা একমাত্র ব্যক্তি যে তাকে মানুষ করতে গিয়ে নিজের জীবনের অনেক কিছুই স্যাক্রিফাইস করেছে। তার নিজের বড় কাকা তথা আমিনা তার স্বামীর সাথেও কৃতিকাকে নিয়ে বিরোধিতা করেছে। এছাড়া পুরো তালুকদার পরিবারের বাকি লোকজন তো রয়েছেই। শুধুমাত্র কৃতিকার জন্য আমিনার আজ সবার সাথে মন্দ সম্পর্ক গড়ে উঠেছে।
এটা সত্যি যে আমিনার বিশেষ এক নজর তৃতিকার প্রাপ্ত সম্পত্তির দিকে, কিন্তু এর পাশাপাশি এটাও সত্য যে সে তৃতিকাকে মেয়ের মতোই ভালোবাসে, যদিও সে ভালোবাসার ধরনটা অনেক বেশি ভিন্ন, একই সাথে অনেক বেশি ধোঁয়াশায় নিবেশিত। তৃতিকার শারীরিক দুর্বলতা দেখে আমিনা বাড়ি হতে নিয়ে আসা নানান বাজার সদাই দিয়ে রান্না বান্না শুরু করে। দুপুরে বেশ ভালো মন্দ রান্না করে তৃতিকাকে খাওয়ানোর পর সে ক্ষান্ত হয়। একই সাথে বিকেলের দিকে আসিফ আসে বাড়িতে। আমিনার মন ছটফট করছিল দুজনকে একসাথে বসিয়ে কিছু বিশেষ আলাপ আলোচনা করতে, কিন্তু কোনো মতেই সঠিক সুযোগ খুঁজে পাচ্ছিল না। শেষমেশ আমিনা আসিফকে একটা লিস্ট ধরিয়ে দিয়ে বাজারে যেতে বলে এবং একই সাথে তৃতিকাকেও আসিফের সাথে পাঠায়। উদ্দেশ্য তারা দুজন একসাথে একটু সময় কাটাবে, আর সেও বসে বসে নিজের কথাবার্তাগুলো গুছিয়ে নেবে। তৃতিকার যে হাল, তাতে এমন জরাজীর্ণ বাড়িতে বেশি দিন থাকতে দেওয়া যায় না। এবার দুজনের বিয়ে দিয়ে একটা ছোট্ট সংসার গড়া উচিত, দুজনেই সুখে শান্তিতে থাকবে। আমিনার চিন্তাধারা কিছুটা ভিন্ন। সে তৃতিকার সম্পত্তিতে নজর দিয়েছে, নিজের জন্য নয় বরং তার ছেলের জন্য, একই সাথে তৃতিকার জন্য। বিষয়টা এমন যে সে তৃতিকাকে যথেষ্ট ভালোবাসলেও ছেলে তার একটু বেশি প্রিয়, আবার ধরতে নিলে দুজনেই তার কাছে সমান। মূল কথা, বিয়ের পর তৃতিকা এবং আসিফ দুজনেই যেন সুখে থাকে, আবার তৃতিকার সম্পত্তিও যেন হাতছাড়া না হয়। সম্পত্তি তৃতিকার কাছেও থাকবে, কিন্তু আসিফও তার স্বামী হিসেবে ভোগ করবে। তৃতিকা আর আসিফ বাজারে গিয়েছে, অন্যদিকে বাড়িতে বসে টুকটাক কাজে ব্যস্ত আমিনা। বাহিরের আবহাওয়া দেখে তার চিন্তা হচ্ছে। ঘন কালো মেঘ জমেছে এই বিকেল বেলায়, যে কোনো সময় অঝোরে বৃষ্টি নামতে পারে। এরই মধ্যে আচমকা দরজায় শব্দ হলো। আমিনা ভাবলো আসিফ আর তৃতিকা হয়তো এসে পড়েছে। এই ভাবনায় সে কিছুটা খুশি হলেও কিন্তু দরজা খুলতে এসে থমকে যায়। তৃতিকা কিংবা আসিফ আসেনি, এসেছে এক বলিষ্ঠ দেহের গম্ভীর মুখ সুদর্শন পুরুষ, পরনে স্যুট বুট টাই, ফর্সা চেহারায় বেশ গাম্ভীর্যতা। আমিনা বেশ অবাক হয়, তার উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম। আপনি কেডা? আপনারে তো ঠিক চিনলাম না। আধির বেশ অবাক হয়ে আমিনাকে দেখছে। তৃতিকার পাশে এটা কে? আবার চেহারাটা খানিক পরিচিত মনে হচ্ছে। আদিরের চোখ মুখ কুচকে যায় নিমিষেই। সে নিরেট স্বরে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম, আমি আধির রায়ান চৌধুরী। অনুগ্রহ করে তৃতিকাকে ডেকে দেবেন প্লিজ। আধির শুরুতেই এর চেয়ে বেশি বলল না, ইনিকে তা তৃতিকার কাছ থেকেই জানা যাবে। অন্যদিকে এক বেগানা পুরুষকে হঠাৎ তৃতিকার নাম ধরে ডাকাডাকি করতে দেখে আমিনার চোখ মুখ কুচকে যায়। যদিও তার মন বলছে আদিরকে সে কোথাও না কোথাও দেখেছে। সে কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল, তিতিকা তো নাই। আমি ওর বড় কাকিমা। কিন্তু আপনি তিতিকার কি হন? আমিনার সন্দিহান দৃষ্টিভঙ্গি আধিরের কাছে স্পষ্ট। তবে নিজেকে তৃতিকার বড় কাকিমা বলে পরিচয় দেওয়ায় আধির আশ্বস্ত হলো, কিন্তু নিজের বিষয়ে অতিরিক্ত না জানিয়েই বলল, আমি তৃতিকার অফিসের বস, ওকে একটু ডেকে দিলে উপকৃত হব। আমার ওর সাথে আর্জেন্ট কিছু কথা আছে। আমিনা পুরোপুরি আধিরের কথা বুঝতে পারল না, তবে এইটুকু বুঝলো আধির বড় মাপের কেউ। আর যেহেতু অফিস নিয়ে বলেছে, তাই আর সে আধিরকে ভিন্ন কোনো নজরে সন্দেহ করলো না। এমনিতেই সকাল বেলায় সন্দেহের বশে মেয়েটার মন ভেঙে দিয়েছে। এই ভাবনায় সে কিছুটা জোরপূর্বক হেসে ইতস্তত ভঙ্গিতে বলল, তো আশিফের সাথে বাজারে গেছে, আইসা পর্বনি খানিক বাধায়। আপনি ঘরে আইসা বসেন। এই বলে আমিনা দরজা হতে সরে জায়গা ছেড়ে দিতেই আধির আচমকা তার তীক্ষ্ণ প্রশ্নে আমিনাকে আটকায়। আমিনার কথা শেষ হতে না হতে আধির প্রচন্ড নিরেট স্বরে বলে উঠল, আসিফকে? আধিরের অভিব্যক্তিতে আমিনা থমকায়। পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে কিছু একটা ভেবে নিয়ে মৃদু হেসে ইতস্তত ভঙ্গিতে বলতে লাগলো, আশিফ আমার একমাত্র ছেলে, আর খুব তাড়াতাড়ি আশিফ আর তিতিকার বিয়ে দিব। তিতিকার বাপ মা ছোটবেলায় মইরা যায়, তারপর থেকে আমি ওরে মেয়ের মতোই পালছি। মায়াটাকে দূরে বিয়ে শাদি দিতে কষ্ট লাগবো, তাই নিজের পোলার সাথে বিয়া দিয়া নিজের কাছেই রাখবো। এই শহরে মাইয়া মানুষ একা একা কেমনে থাকবে আপনি কন? এই জন্য, যদিও এটা আর আমার বহুকাল পুরানো ইচ্ছা। আমিনা কথা শেষ করেই প্রফুল্লিত চিত্তে মৃদু হাসতে লাগলো। যদিও তার এত সব বলার উদ্দেশ্যটা খানিক ভিন্ন, কেননা সে এইসব কথা বলার পর কিছুক্ষণের জন্য থেমে পরক্ষণেই আবার বলতে লাগলো, বলছিলাম যে আমার মাইয়াটা তো আপনার অফিসে কাম করে,
তাহলে কিছুদিন ছুটি দেওয়া যায় না? ও মেলা অসুস্থ হয়ে গেছে। আবার আমিও চাচ্ছি তাড়াতাড়ি বিয়েটাও দিয়ে দিই। হ হ, আমি জানি শহরের অফিসে এত সহজে ছুটি পাওয়া যায় না, আমার আশিপও পায় না, কিন্তু তিতিকাকে যদি... এই বলেই সে থেমে যায়। অন্যদিকে আধির স্তব্ধ মূর্তির ন্যায় চুপচাপ দাঁড়িয়ে। পুরো সময়টাই সে এভাবেই চুপ থাকে, যেন তার বলার মতো কিছুই নেই। এদিকে আমিনা তার জবাব শুনতে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে। আধির কিছুটা সময় নিয়ে গম্ভীর স্বরে বলল, কতদিনের ছুটি চাই? বিয়ে শাদীর ব্যাপার তো, গ্রামেও যাইতে হইব, 1 মাস হইলে ভালো হয়। আধির নির্লিপ্ত স্বরে জবাব দেয়। ঠিক আছে, ওনাকে বলে দেবেন যেন সে অফিসে এসে বিষয়টা নিয়ে অফিসিয়ালি কথা বলে। আধিরের এহেন কথায় আমিনা বেশ খুশি হয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ তিতিকা, আসলে আমি ওকে আপনার সম্পর্কে জানিয়ে দেবনি। আর আমার ছেলে মেয়ে দুইটার জন্য দোয়া করবেন, ওরা যেন সুখী হয়। আধির অদ্ভুত ভাবে মৃদু হেসে বলল। জি। এই বলে সে বাড়ি হতে বেরিয়ে পড়ল। আমিনা তাকে কয়েকবার ঘরে আসতে বললেও সে নির্বিকারে তা নাকচ করে দেয়। আধিরের ভাবগতিক বেশ অদ্ভুত। সে অদ্ভুত গাম্ভীর্যের সাথে বাড়ি হতে বেরিয়ে এক পলক আকাশের দিকে তাকায়। সম্পূর্ণ আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। চারপাশে ঝড়ো শীতল বাতাস বইছে। এরই মাঝে এক ফোঁটা জল বিস্তীর্ণ আকাশ হতে টপ করে আধিরের চোখের কোণায় পড়ে। খানিকটা সময় নিয়ে সে কিছু একটা ভেবে তির্যক হাসে। পরক্ষণে আবার মাথা নামিয়ে এগিয়ে যায় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা নিজস্ব গাড়ির দিকে। আধির গাড়িতে উঠেই সবার আগে কৃতিকাকে কল করে। কৃতিকা ফোন তোলে না। একের পর এক কল করার পরও তার শুধু রিং হতে থাকে, কিন্তু কেউ রিসিভ করে না। আধির গাড়ি স্টার্ট করে ভারী শ্বাস ফেলে। কৃতিকাকে নেওয়ার জন্য সে দুপুরের আগেই চলে আসতো, কিন্তু মিটিং সহ আরো কিছু প্রয়োজনে তার দেরি হয়ে যায়। তবে সে কাজ শেষ হওয়া মাত্রই কৃতিকাকে ফোন করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। সে এতে বেশ কিছুটা অবাক হওয়ার পাশাপাশি কৃতিকাকে নিয়ে চিন্তিতও হয়। অতঃপর সুযোগ পেতেই সোজা এখানে চলে আসে, কিন্তু এখানে এসে যে এমন কিছুর সম্মুখীন হবে তা আধির কল্পনাও করেনি। আধির ভারী শ্বাস ফেলে চোয়াল শক্ত করে, অতঃপর একটানে গাড়ি নিয়ে চলে যায় এখানকার লোকাল বাজারের দিকে। বৃষ্টির মাঝে কাদা মাখা এক অদ্ভুত জায়গায় প্রবেশ করে সে। এদিকে বৃষ্টির বেগ ক্রমশই বাড়ছে, অন্যদিকে আধির অদ্ভুত এক গম্ভীর্যে নিজেকে বিস্তৃত করছে। তবে আধিরের গাড়িতে বরাবরের মতো তার ছাতাও রয়েছে, অথচ এমন আবহের মাঝেও আধির ছাতা ছাড়াই গাড়ি হতে বেরিয়ে পড়ে। রাস্তার দুধারে অসংখ্য দোকান, সবজি বাজার হতে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র কিংবা শপিং মার্কেট, সবটাই এখানে মিলেমিশে একাকার। মানুষজন যে যার মতো রাস্তা হতে সরে বিভিন্ন দোকানপাটের নিচে আশ্রয় নিয়েছে, অথচ সবাইকে এক প্রকার অবাক করে দিয়ে আধির ভিজতে ভিজতে বাজারের মধ্যস্থানে এসে দাঁড়ায়। এমন লোকাল বাজারে 4 চাকা গাড়ি হতে ফর্মাল ড্রেসে কাউকে বের হতে দেখে অনেকেরই নজর তার দিকে পড়ে, কিন্তু হঠাৎ তাকে এভাবে ভিজতে দেখে অনেকেই অবাক হয়। সকলেই বেশ আগ্রহ নিয়ে নিজ নিজ অবস্থান হতে তাকে দেখতে থাকে, অথচ আশেপাশের কোনো কিছুতে আধিরের নজর নেই। বৃষ্টিতে ভিজে জলে টইটম্বুর হওয়া আধির রায়ানের শান্ত গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টি এখন শুধু একজনকেই খুঁজছে, আর একটা সময় সে তার কাঙ্ক্ষিত ব্যক্তিটির দেখাও পেয়ে যায়। দূরের একটি কসমেটিক্স দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে কৃতিকা। পাশেই এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে। বৃষ্টির পানি ছাউনি বেয়ে তার গায়ে লাগছে বিধায় পাশে দাঁড়িয়ে থাকা সেই সুপুরুষ তার হাত টেনে দোকানের ভেতরে নিয়ে যায়, যার সবটাই দূর হতে স্পষ্ট দেখতে পায় আধির। নিমিষেই তার চোয়াল শক্ত হয়, হাতের মুষ্টি হয় দৃঢ়। সে দূর হতেই দোকানের ভেতরে থাকা কৃতিকার ভাবগতিক পর্যবেক্ষণ করছে। কিছুটা সময় এভাবেই স্তব্ধ মূর্তির নেই দাঁড়িয়ে থাকার পর সে কৃতিকার নাম্বারে কল করে। অতঃপর ফোনটা কানের কাছে দৃঢ়তার সহিত চেপে ধরে, অথচ তার দৃষ্টি একবারের জন্য কৃতিকা হতে সরে না। এদিকে কৃতিকা এবারও ফোন তোলে না। চারপাশের বৃষ্টির শব্দ তীব্র বিধায় আধি নিজেকে শান্ত রেখে আবারও ফোন করে। এবারও শুধু রিং হয়, কিন্তু কৃতিকাকে ফোন তুলতে দেখা যায় না। আধির তৃতীয়বারের মতো আবারও কৃতিকাকে ফোন করে। এবার অবশ্য আধি খেয়াল করলো কৃতিকা তার ব্যাগ হতে ফোনটা বের করেছে, যা দেখে সে কিছুটা স্বস্তিতে ভারী শ্বাস ফেলে। কিন্তু যখনই দেখে কৃতিকা তার কলটা রিসিভ না করে উল্টো কেটে দিয়ে ফোন পুনরায় ব্যাগে ঢুকিয়েছে, সেই মুহূর্তটা নিজ চোখে দেখে আধি যেন বিস্ময়ে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। নিমিষেই তার চোয়াল শক্ত হয়। কানের কাছে দৃঢ় হাতে চেপে রাখা ফোনটা সে আরো দৃঢ়ভাবে চেপে ধরে, চোখে মুখে নির্লিপ্ততার ছাপ।
অথচ ভেতরে যেন এক ভয়ানক ঝড় উঠেছে। আকাশের সব কালো মেঘগুলো যেন ঝড় বৃষ্টি হয়ে শুধুমাত্র আধিকেই সিক্ত করছে। জেল দিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখা চুলগুলো ভিজে এখন নুয়ে কপালের উপর পড়েছে। তা হতে টপটপ করে পানি বেয়ে তার চোখ সহ মুখে সর্বত্রই ভিজে যাচ্ছে। হাতে টাকা ফোনটাও অনবরত ভিজছে পানিতে। আশেপাশের অসংখ্য মানুষের নজর শুধু এখন তার দিকে, অথচ আধির বরাবরের মতো নির্বিকারই রয়ে গেল। একই সাথে দূর হতে কৃতিকার দিকে চেয়ে থাকতে থাকতেই দাঁতে দাঁত পিষে আধির চাপা স্বরে আওড়ায়, মিস কৃতিকা তালুকদার। প্রায় সন্ধ্যা নাগাদ কৃতিকা আর আসিফ বাড়ি ফিরে এসেছে। কৃতিকার শরীরটা সারাদিন খারাপ থাকলেও এখন অবশ্য বেশ ভালোই লাগছে। শেষমেশ কসমেটিক্সের দোকানে দুজনে বেশ হাসাহাসিও করেছে। সব শেষে বৃষ্টি কমে এলে আসিফ তাকে 2 প্লেট ফুচকাও খাইয়েছে। দুজনকে খুশি মনে বাড়ি ফিরতে দেখে আমিনা নিজেও অনেক খুশি হলো। যাক, আজ রাতে এসে আসল কথাটা দুজনকে জানিয়ে দেবে। আর যেহেতু কৃতিকার এখানে থাকার জন্য একটাই ঘর আছে, সেক্ষেত্রে আসিফ একটু পরে এখান থেকে চলে যাবে। আর আমিনা চাইছে তার আগেই দুজনের সাথে বিশেষ বিষয়টা সম্পর্কে সব কথা বলে ফেলবে। এদিকে কৃতিকা বাড়ি ফিরেই সবার আগে ফোনটা বের করলো। তার বাজে একটা স্বভাব আছে। এখানে আসার আগে তার নিজস্ব কোনো ফোন ছিল না, আর এখন ফোন থেকেও যেন কোনো লাভ নেই। কেননা সে নিজের সাথে সর্বদা ফোন রাখলেও তার বেশিরভাগ সময় সাইলেন্ট মোডে থাকে। আর আজ সারাটা দিন একে তো ঘুমিয়ে কাটিয়েছে, আমার ফোনটাও রেখেছিল সাইলেন্ট মোডে। যথারীতি আধির শতবার ফোন করলেও সে কিছুই জানতো না সে। এছাড়া বাজারেও ঠিক একই ঘটনা ঘটেছে। শেষমেশ হুট করে তার মনে হয়েছিল হয়তো তার ফোন বাজছে, কিন্তু ফোন বের করলেও পাশে থাকা আসিফের বাধায় তাকে ফোনটা পুনরায় নিজের ব্যাগেই রাখতে হয়। আসিফ আর সে তখন কসমেটিক্সের দোকানে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করছিল, এবং তা আসিফের বিশেষ একজনের জন্য। কৃতিকা আজ আসিফের একটা গোপন কথা জেনেছে। আসিফ তাকে তার প্রিয়তমা সম্পর্কে কৃতিকাকে জানিয়েছে। এটা শুনে কৃতিকা তো শুরুতে বিশ্বাসই করতে পারছিল না। তারা আসিফ ভাইয়ের মতো মানুষও কিনা রিলেশন করে, যদিও আসিফ তাকে মেয়েটার নাম পরিচয় সম্পর্কে কিংবা কোনো ছবি দেখায়নি। কিন্তু কৃতিকা এই বিষয়টা জেনে খুব খুশি হয়েছে। তার আসিফ ভাই সত্যি একটা ভালো মানুষ, এবং আসিফের সেই প্রিয়তমার জন্যই মূলত তারা দুজন কসমেটিক্সের দোকানে অনেকটা সময় কাটিয়েছে। আসিফের তো মেয়ের পছন্দের বিষয়ে তেমন কোনো ধারণা নেই, তাই সুযোগ বুঝে সে কৃতিকাকে নিজের সাথে নিয়ে গিয়ে কাজে লাগিয়েছে। এছাড়া সে কৃতিকাকেও জোর করে টুকটাক নানান রকমের জিনিসপাতিও কিনে দিয়েছে। কৃতিকা এসব ভাবনা বাদ দিয়ে এবার কল লিস্টে চেক করলো। নিমিষেই তার কপালে হাত পড়লো। আধির কম করে হলেও সারাদিনের 250 এর উপরে কল করেছে। কৃতিকা বিস্ময়ে মনে মনে আওড়ায়, হে খোদা, এই লোক এমন কেন? তবে কৃতিকা এক মুহূর্ত দেরি না করে দ্রুত আদিরকে ফোন করে, কিন্তু দুর্ভাগ্যবশত কল রিং হলেও আদির কলটা রিসিভ করে না। কৃতিকা বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েই পুনরায় কল করে, কিন্তু এবারেও সে একই ঘটনা। নিমিষেই কৃতিকার কপাল কুঁচকে যায়। মনের মধ্যে হাজারটা দুশ্চিন্তা এসে ভিড় জমায়। আদির এতবার কল করেছে, আবার এখন কল ধরছেও না। তার আবার কিছু হয়ে যায়নি তো? কৃতিকা এবার যেন কিছুটা অস্থির হয়ে ওঠে। সে আধিরকে একের পর এক ফোন করেও কোনো লাভ হয় না। এদিকে আমিনা হঠাৎ কৃতিকাকে ফোন নিয়ে ব্যস্ত হতে দেখে বলল, তিতিকা, তোরা যখন বাজারে ছিলি তখন তোর আসিফের এক স্যার আসছিল, বলল তোর সাথে কি দরকার কথা আছে। আমিনার কথা শুনে কৃতিকার কপাল কুঁচকে যায়। সে আমিনার দিকে এগিয়ে গিয়ে বলল, কি এসেছিল বড় মা? মেলা সুন্দর করে, লম্বা চওড়া একটা মানুষ, শার্ট প্যান্ট পরা, নামটা জানি কি বললো, আদির আয়ান চৌধুরী, এমনি কিছু মনে হয়। সে আমিনার দিকে এগিয়ে গিয়ে বলল। আমিনার কথা কৃতিকার কাছে স্পষ্ট। আধির তার মানে বিকেল এখানে এসেছিল, তাহলে এখন কেন ফোন তুলছে না? তোমায় কিছু বলেছে সে? কি বলবো, খালি বললো তোর সাথে অফিসের ব্যাপারে কাজ আছে। আধিরের বিষয়টা নিয়ে কৃতিকা এখনো ভেবে চলেছে, লোকটা ফোন কেন তুলছে না। সে ফোন তুলতে পারেনি বলেই কি রাগ করে এমনটা করছে? কৃতিকা এসব ভাবনা চিন্তা নিয়ে হেঁটে বসেছে। শুধু সে একা নয়, তার সাথে আমিনা ও আসিফও রয়েছে। খাওয়া শেষ হলেই আসিফ চলে যাবে। এর মধ্যে আচমকা আমিনা তার বহুদিনের স্বপ্ন তথা তাদের দুজনের বিয়ে সম্পর্কে আজ প্রথম আলোচনা আরম্ভ করে। খাবার খেতে খেতেই সেই ইতস্তত ভঙ্গিতে বলে ওঠে, তোদের দুজনকে আমার একটা কথা বলার আছে। আমিনার কথা দুজনেই মনোযোগ দিয়ে শুনে একত্রে বলে ওঠে, বলো মা। বড় মা।
সম্মতি পেয়ে আমিনা নিজের খাওয়ার বিরতি টেনে বলতে লাগলো, আমি জানি না আজকে হঠাৎ আমার মুখে এসব কথা শুনে তোরা কি মনে করবি, কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন তোদের দুজনের বিয়ে দেওয়া। তিতিকাকে আমি মেয়ের মতো পালছি, আমার কোনো মেয়ে নাই দেখে আমি ওরে মেয়ের মতোই ভালোবাসছি। কিন্তু মাইয়া মানুষের তো বয়স হলে বিয়ে দিতেই হইব। কিন্তু আমি চাই না তিতিকা আমার থেকে দূরে চলে যাক। অন্যের ঘরে পাঠানোর চেয়ে আমি ওরে আফিসের সাথে বিয়া দিয়া নিজের ঘরেই রাখতে চাই। আমিনার এহেন কথা শুনে তৃতিকা ও আসিফ দুজনেই স্তব্ধ। তারা বিস্মিত চাহনিতে আমিনাকে দেখছে, মাথায় যেন কাজ করছে না। আমিনা এসব কি বলছে? এরই মধ্যে আমিনার উদ্দেশ্যে বিস্ময়ের সাথে বলে উঠল তৃতিকা, বড় মা, তুমি এসব কি বলছো? কেন রে, তোর কে আফিসকে? আমিনার কথায় বাধা দিয়ে আসিফ খানিকটা জোর গলায় বলল, মা, তুমি পাগল হয়ে গিয়েছো? কি সব বলছো এগুলো? তৃতিকা আমার বোন হয়, তোমার হুঁশ আছে? আমিনা ছেলের এমন রূপে কিছুটা ঘাবড়ে যায়। সে তো ভেবেছিল সব স্বাভাবিকভাবে মিটে যাবে। বোন হয় তাতে কি, নিজের বোন তো না? আসিফ তার মায়ের দিকে পুনরায় বিস্মিত চাহনিতে তাকায়। মাথা ঘুরছে তার এসব শুনে। সে ভারী শ্বাস ফেলে আওড়ায়, মা, আমি জানি না তুমি কি সব স্বপ্ন দেখছো, তবে একটা কথা স্পষ্ট করে জেনে রাখো, এসব কোনোদিনও সম্ভব না। আমিনা এবার আরো বেশি ঘাবড়ে যায়। ছেলে তার এমন আচরণ করছে কেন? কি হয়েছে বাপ, কেন সম্ভব না? তুই তোর মায়ের কথা শুনবি না? আমিনার এমন নমনীয়তায় আসিফ দীর্ঘশ্বাস ফেলে। নিজেকে স্বাভাবিক রেখে জোর গলায় বলে, এ কারণেই সম্ভব না, কারণ আমি একজনকে ভালোবাসি, আর বিয়ে করতে হলে শুধুমাত্র তাকেই করব। আর আমি তৃতিকে শুধুমাত্র নিজের বোন মনে করি, তাই তুমি যা চাইছো তা কখনোই সম্ভব না। নিমেষেই চারপাশের আবহাওয়া বদলে যায়। আসিফ কিনা অন্য কাউকে ভালোবাসে? তার পেটে ধরা ছেলে, অথচ সে কিছুই জানতো না। এই যেন অবিশ্বাস্য ব্যাপার। নিমেষেই দুজনের মাঝে নানান তর্ক বিতর্ক শুরু হয়। ছেলে আর মায়ের মাঝে এই যেন এক বিশাল সংঘর্ষ চলছে। অথচ তৃতিকা পাশে স্তব্ধ হয়ে বসে থেকে শুধু নীরব দর্শকের ন্যায় ভূমিকা পালন করছে। এভাবে এক কথায় দুই কথায় দুজনের মাঝে তুমুল কথা কাটাকাটি হয়। নিজের ছেলের হঠাৎ এমন উগ্র রূপ দেখে আমিনা সম্পূর্ণ হতভম্ব। শত বুঝিয়েও কোনো লাভ হয় না। উল্টো ঘটনা তখনই পুরোপুরি পাল্টে যায় যখন আমিনাকে আসিফ বলে সে যাকে ভালোবাসে সে শহরের মেয়ে হলেও দেখতে অনেক সুন্দরী, একই সাথে মোটামুটি বেশ বড়লোকের মেয়ে। ব্যাস, আসিফের এরূপ কথার ধরনেই আমিনা যেন নিমিষেই গলে যায়। কৃতিকাকে নিয়ে তার আফসোস থাকলেও সে নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করে। রাত বেশি হতে না দিয়ে আসিফ নিজের মাকে কোনো মতে বুঝিয়ে বাড়ি থেকে চলে যেতেই বাদ বাকি তৃতিকা বেশ ভালো মতো আমিনাকে বোঝাতে লাগলো। আমিনা শুরুতে কিছুটা কান্নাকাটি করলেও সে বুঝ মানে, তবে সবশেষে তৃতিকা শান্ত হতে পারে না। একসাথে এত সব নতুন বিস্ময়ে সে এখন দিশেহারা। কখন কি হয়ে যাচ্ছে কিচ্ছু মাথায় আসছে না। তবে তৃতিকার ধ্যান জ্ঞান সবটাই এখন আধিরকে নিয়ে ভাবছে। পরদিন ভার্সিটি শেষ হতে না হতেই তৃতিকা এক প্রকার ছুটে আসে অফিসে। শুরুতেই চলে যায় আধিরের কেবিনের সামনে, কিন্তু আজকে হঠাৎ ব্যতিক্রমী ঘটনা ঘটে। তৃতিকাকে ভেতরে প্রবেশে বাধা দিয়ে একজন গার্ড বলে উঠে, স্যারের পারমিশন ছাড়া কেউ ভিতরে যেতে পারবে না। আচমকা এ গার্ড কোথায় হতে উদয় হলো তৃতিকা বুঝতে পারলো না। তার উপর আবার এটা কেমন নিয়ম? এসব তো আগে কখনো ছিল না। তৃতিকা কপাল কুঁচকে বলল, আপনার স্যারকে গিয়ে বলুন আমি এসেছি। আপনি কে? লোকটির এমন সহসা কথাবার্তায় তৃতিকা ভারী শ্বাস ফেলে বলল, আমি তৃতিকা তালুকদার, আপনার স্যারের পিএ। তৃতিকার এইন কথায় লোকটি কিছু একটা ভাবনা চিন্তা করলো। পরক্ষণেই তৃতিকার উদ্দেশ্যে বলল, ঠিক আছে, আপনি ভিতরে তৃতিকা যেতে ভারী পারেন। শ্বাস ফেলে দরজা ঠেলে প্রবেশ করে। আদির প্রচন্ড গাম্ভীর্যের সাথে ডেস্কে থাকা এক গাদা ফাইল চেক করছে। একই সাথে কিছুক্ষণ পরপর হাঁচি কাশি দিয়ে চলেছে, যা দেখে তৃতিকার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে বেশ উদ্বিগ্নতার সহিত তার দিকে এগিয়ে যায়। এদিকে মাথা উঁচিয়ে চোখের সামনে তৃতিকাকে দেখতে আধিরের গাম্ভীর্যতা আরো বেশি দৃঢ় হয় এবং তৃতিকাকে অবাক করে দিয়ে সে আচমকা জোর গলায় ডেকে ওঠে। অনেক অনেক। তার কাণ্ডে তৃতিকা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে রুমের বাহির হতে অনেক তথা সেই গার্ড এসে ভেতরে প্রবেশ করে। আচমকা আধিরের এমন রাগান্বিত রূপ দেখে সে বেশ ঘাবড়ে যায়। স্যার, কিছু হয়েছে? তোমাকে আমি কি বলেছিলাম?
আমার পারমিশন ছাড়া যেন এখানে কেউ না আসে। তাহলে উনি এলেন কিভাবে? কৃতিকা ভ্রু কুচকে আধিরকে দেখছে। হঠাৎ এমন রুক্ষ ব্যবহার। অন্যদিকে গার্ড দ্রুত স্বরে বলে ওঠে, কিন্তু স্যার উনি তো বললো সে আপনার পিএ। বিয়ে হয়েছে তো কি হয়েছে? আমি এখানে এসে পারমিশন কাউকে দিয়েছি? আধির এই বলেই তীক্ষ্ণ দৃষ্টিতে গার্ডের দিকে চেয়ে রইল, তবে একটিবারের জন্য তৃতিকার দিকে ফিরে তাকায় না। অন্যদিকে গার্ড আধিরের শান্ত গাম্ভীর্যতাকে উপলব্ধি করে দ্রুত তৃতিকার উদ্দেশ্যে আওড়ায়। ডেভিড ম্যাডাম, আপনি প্লিজ আসেন, না হয়। তার কথা শেষ হবার পূর্বেই তৃতিকা এক পলক আধিরকে দেখে নিয়ে তৎক্ষণাৎ দৃঢ় পায়ে রুম হতে বেরিয়ে পড়ল। মেজাজ তার সত্যিই বিগড়ে গিয়েছে। সে রুম হতে বের হতেই নজরে এলো দূরে দাঁড়িয়ে থাকা জারাকে। মেয়েটা বেশ উৎসুক দৃষ্টিতে দূর হতে তাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তৃতিকা বিষয়টাকে পাত্তা না দিয়ে আধিরের পাশের কেবিনে তথা পিএ এর জন্য সুনির্দিষ্ট রুমে গিয়ে নিজের কাজে লেগে পড়ে। মেজাজ তার নিজেরও বেশ খারাপ হলো। মুখ ফিরিয়ে পাশে তাকিয়ে গ্লাসের দেয়ালের ওপারে দৃশ্যমান আধিরকে এক পলক দেখে নেয়। পরক্ষণেই প্রচন্ড আক্রোশে আওড়ায়। বজ্জাত কারুজ একটা। জানি ফোন সাইলেন্ট মোডে রাখাটা আমার দোষ ছিল, কিন্তু ওনার তো বোঝা উচিত আমার পরিস্থিতিটা কি ছিল। আমি কি গতকাল ওসবের হুঁশে ছিলাম? আর নাই বা বুঝুক, অন্তত আমার কথা বলার তো সুযোগ দিত। কৃতিকা এই বলেই মুখ ফিরিয়ে ফাইলের কাছে মনোযোগী হয়। অন্যদিকে আধির ঠিক তার পরপরই আচমকা নজর সরিয়ে তৃতিকাকে আর চোখে দেখে। পরক্ষণেই চাপা স্বরে তাচ্ছিল্যের সহিত আওড়াতে লাগলো। বিয়ের জন্য ছুটি চাই? আমি একটা ডাফার কি নাকি ভেবে বসছিলাম। আমার বোঝা উচিত ছিল আমি স্বপ্নের দুনিয়ায় ভাসছি। এই বলতে না বলতেই আধির আচমকা কেসে উঠল। মাথাটা বেশ ছিমছিম করছে। গতকাল ভরা বাজারে বৃষ্টিতে একটানা ভিজে তার বেহাল দশা হয়েছে। যদিও সেই ঘটনার পর আরো 10 মিনিটের মতো সে বৃষ্টিতে দাঁড়িয়ে ভেজার পর গাড়িতে চড়ে বাড়ি ফিরে এসেছে, কিন্তু এতে যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। এমনিতে তার বৃষ্টিতে ভেজার ন্যূনতম অভ্যাস নেই। হালকা বৃষ্টির পানিতেই তার অবস্থা খারাপ হয়ে যায়। অথচ সে গতকাল যা করেছে, না জানি আগামীতে তার অবস্থার কি দশা হয়। সেদিনের মতো অফিস শেষ করে তৃতিকা ইয়াশকে পড়াতে যায়। অতঃপর সোজা নিজের বাড়িতে চলে যায়। আমিনার মন মেজাজ খুব একটা ভালো না। সে খুশিও হতে পারছে না, আবার দুঃখ বিলাসীও হতে পারছে না। অদ্ভুত এক দোটানায় পড়ে গিয়েছে সে। একই সাথে ঢাকা ছেড়ে বাড়ি ফেরারও সিদ্ধান্ত নিয়েছে। আর একটা দিন এখানে থেকে এরপর চলে যাবে। যে উদ্দেশ্যে সে এসেছিল তা তো আর পূরণ হলো না। অন্যদিকে তৃতিকাও আর আধিরকে ফোন করলো না। অফিসে যে ভাবটা দেখিয়েছে, এরপর আর সেদি ফোন করার তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তার এই মনোবল কিছুক্ষণ বাদেই ভেঙে যায়। আমিনা ঘুমিয়ে গেলে প্রায় অনেকটা রাত করেই সে এক প্রকার লুকিয়েই আচমকা আধিরকে ফোন করে বসে। উদ্দেশ্য তার আধিরের শরীর স্বাস্থ্য এখন কেমন আছে শুধু এইটুকুই জানা। কিন্তু আধির ফোন ধরলো না। প্রথমবারে তৃতিকা ভাবলো হয়তো ঘুমিয়ে গিয়েছে। এই ভাবনায় সেও ঘুমিয়ে নিতে ধরেও আচমকা আবার ফোন করলো। আর এবার তৃতিকাকে চমকে দিয়ে আধির ফোনটা কেটে দিল। নিমিষেই তৃতিকার চোখ মুখ কুঁচকে যায়। সারা শরীরে রাগ তিত্তির করে বেড়ে ওঠে। দাঁতে দাঁত পিষে সে চাপা স্বরে আওড়ায়। খাটাস বজ্জাত কারুজ আমার কল কেটে দিল, শেষ করে ফেলবো আমি। এভাবে রাতটা কোনো মতে বেরিয়ে যায়। তৃতিকাও ভেবে নেয় এই খারুসের আশেপাশে আর ভিড়বে না। এই ভাবনায় ভার্সিটি শেষে সে চুপচাপ অফিসে যায়। আজ আর সেধেও আধিরের কেবিনে যাবে না। কিন্তু পরক্ষণে সে নিজেই অবাক হলো এটা শুনে যে আধির নাকি আজ অফিসেই আসেনি। অতঃপর রফিক সাহেবের সাথে দেখা হওয়ার পর সে বলল, রায়ান স্যার অসুস্থ, হয়তো অনেক বেশি, নয়তো তার মতো মানুষ এত সহজে অফিস বাদ দিয়ে ঘরে বসে থাকবে না। রফিক সাহেবের কথায় তৃতিকা এইটুকু তো আন্দাজ করে নেয় যে আধি সত্যি অনেক অসুস্থ, কিন্তু সে তো তার ফোনটাও তুলছে না। কথা বলতে না পারলে জানবে কি করে তার বর্তমান অবস্থা কি? যে মানুষটা তার জন্য এত কিছু করলো, মানবতার খাতিরে তার জন্য তো কিছু করা উচিত। তৃতিকা ভারী শ্বাস ফেলে নিজের কাজে মনোযোগী হওয়ার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। কোনোভাবেই কাজে মন লাগাতে পারছে না। ঘুরে ফিরে সে আধিরের চিন্তায় মাথায় এসে ঘুরপাক খাচ্ছে। বারংবার এদিক ওদিক নজর ফিরিয়ে আধিরের কেবিনের দিকে তাকাচ্ছে, অথচ গম্ভীর মুখ খারুসটার কোনো দেখা নেই। তৃতিকা বেশ বিরক্ত হয়। অফিস টাইম শেষ হবার আগে সে অফিস হতে বেরিয়ে এলো। একে তো বাড়িতে তার কাকিমা আছে, অন্যদিকে আবার ইয়াসের কাছেও যেতে হবে। কিন্তু তার মন তো চাইছে অন্য কিছু। আধিরের বাড়ির পথ সে পুরোপুরি না চিনলেও হয়তো খোঁজ খবর নিয়ে বাসা অবধি পৌঁছেই যাবে।
কিন্তু কথা তো তা নয়। একা একা আদিরকে না জানিয়েই তার বাসা অব্দি যাওয়াটা কি ঠিক হবে? এত সব দ্বিধাদ্বন্দ্ব নিয়েই কৃতিকা অফিস হতে সোজা ইয়াশকে পড়াতে এসেছে। কিন্তু এখানে এসে যেন পড়লো আরেক ভেজালে। ঈশানী বাড়িতে নেই, সে তার প্রয়োজনে বাড়ির বাহিরে গিয়েছে। তবে ইয়াশ আর হাফসা বেগম বাড়িতে রয়েছে। কিন্তু এই সুযোগে ইয়াশ শুরু করেছে এক নতুন বাহানা। সে আজ পড়বে না, কারণ সে তার মামুর কাছে যাবে। অনেকদিন হলো তার সাথে দেখা না হওয়ায় ইয়াশের মন বেশ খারাপ। হাফসা বেগম সহ কৃতিকা শত বুঝিয়েও তাকে মানাতে পারল না। কথা তার একটাই, সে তার মামুর কাছে যাবে। বারবার চেঁচিয়ে সারা বাড়ি দৌড়াদৌড়ি করে বলতে লাগলো, আমার বাড়ির কাছে না নিয়ে গেলে আমি একটু পড়বো না। এদিকে হাফসা বেগম পড়লো মহাবিপদে। ঈশানী যদি এসে শোনে ইয়াশ আজ পড়েনি, তাহলে সে এসে আবার নতুন কাহিনী করবে। আবার ইয়াশকে অধীরের কাছে নিয়ে যাওয়ার মতো তো কেউ নেই। এখন পরিস্থিতিতে সে করবেটা কি? এরই মধ্যে আচমকা কৃতিকা ইয়াশকে আশ্বস্ত করে বলল, আমি তোমার মামুর কাছে নিয়ে যাব, তুমি আগে তোমার সব পড়া শেষ করতে হবে তো। কৃতিকার এই একটা কথাতেই ইয়াশ খুশিতে গদগদ হয়ে ওঠে। কৃতিকার কথা মতো সে আজ বেশ মনোযোগ দিয়ে সব পড়া শেষ করে। পড়া শেষ হতেই কৃতিকা পুনরায় একই ঝামেলায় আটকে যায়। কৃতিকা ভেবেছিল ইয়াশ পড়ানোর মাঝে এই বিষয়টা ভুলে যাবে, কিন্তু তা না হয়ে সে উল্টো কৃতিকার উদ্দেশ্যে বলতে লাগলো, তুমি মোটেও বগুড়ার দইয়ের মতো মিষ্টি না। তুমি মিথ্যা বলেছো আমায়। তোমার মতো মিসের কাছে আমি পড়বো না। আমার স্কুলের মিস বলেছিল, যারা মিথ্যা বলে তারা কখনোই ভালো হয় না। এই বলে সে আবারও চেঁচামেচি শুরু করে দেয়। অন্যদিকে কৃতিকা নিজেও বুঝতে পারে না এই ছেলে সে কি করবে। মনে মনে সে বিরক্তি নিয়ে বলে ওঠে, যেমন মামা তেমন ভাগ্নে, দুটোই ঘাড়তেরা বাদর। এদিকে পরিস্থিতির বেগতিক দেখে হাফসা বেগম আচমকা কৃতিকার উদ্দেশ্যে বলল, মা, জানি না বলাটা ঠিক হবে কিনা, তুমি ওকে ওর মামুর বাড়িতে গিয়ে রেখে আসতে পারবে? সম্ভব হলে আমিও যেতাম, কিন্তু কৃতিকা শুরুতে এই প্রস্তাবে বেশ চমকে গেল। পরক্ষণেই ভাবলো এটাই সুযোগ। ওই খারুসটার সাথে ফোনে তো কথা বলতে পারছে না, এবার না হয় ইয়াসের বাহানায় সামনাসামনি গিয়ে কথা বলে আসবে। যদিও সন্ধ্যা হয়ে এসেছে, কিন্তু এই সুযোগ মোটেও হাতছাড়া করা যাবে না। এই ভাবনায় কৃতিকা সহজেই হাফসার কথাই রাজি হলো। তবে সে হাফসার সাথে কথা বলে এইটুকু বুঝলো যে তারা আধিরের অসুস্থতার ব্যাপারে হয়তো কিছুই জানে না। কৃতিকার কাছে এই ব্যাপারটা অদ্ভুত লাগে। পরিবার থাকার পরও আধির আলাদা থাকে। যদিও আধির বলেছে তার একা থাকতেই ভালো লাগে, কিন্তু তবুও যেন কেমন ধোঁয়াশা ছড়িয়ে আছে এই ব্যাপারটায়। কৃতিকা এসব ভাবনা চিন্তা রেখে আজকে নিয়ে বেরিয়ে পড়ে। রাতের বেলা রিক্সা বা অন্য কিছুতে যাওয়াটা নিরাপদ হবে না দুজনের জন্য। এই ভাবনায় হাফসা তাদের জন্য চৌধুরী বাড়ির নিজস্ব গাড়ির ব্যবস্থা করে দেয়। অতঃপর ড্রাইভার নিয়েই তাদের দুজনকে আদিরের ফ্ল্যাট অবধি নিয়ে যায়। এরই মাঝে কৃতিকা তার কাকিমাকে ফোন করে জানিয়ে দেয় তার বাড়িতে ফিরতে কিছুটা দেরি হবে, তাই সে যেন দুশ্চিন্তা না করে। ঠিক সন্ধ্যা রাতে এসে তারা দুজন নির্দিষ্ট গন্তব্যে এসে পৌঁছায়, কিন্তু নিচে দাঁড়িয়ে থাকা গাড়ি প্রথম বাধা হয়ে দাঁড়ায়। তাদের দুজনের পরিচয় জানতে চাইলে ইয়াশ আচমকা বলে ওঠে, অধীর বাবুকে গিয়ে বলুন আমরা এসেছি। মধ্যবয়স্ক গার্ড কিছুটা কপাল কুঁচকে বলে, কিন্তু আপনারা আদি স্যারের কি হন তা তো বলবেন। কৃতিকা আর কিছু বলতে নেবে তার আগেই আবার ইয়াশ বলে ওঠে, আমি মামুর ভাগ্নে এবং ভাতিজা দুটোই হই। ইয়াশের কথায় গার্ড আশ্বস্ত হয় এবং সে সোজা আদিরকে ফোন করে বলে, স্যার দুজন এসেছে আপনার সাথে দেখা করতে। গার্ডের কথার প্রতি উত্তরে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। কারা এসছে? গার্ড কৃতিকা আর ইয়াশকে অদ্ভুত নজরে এক পলক দেখে নিয়ে বলল, আপনার বাগ্নে বাতিজি। ভাগ্নে অব্দি ঠিক ছিল, কিন্তু ভাতিজিটা কে? কৃতিকা নিজেকে একবার দেখে নিয়ে কেসে উঠল। অন্যদিকে আধিরও কপাল কুঁচকে ভাবতে লাগলো, গার্ড এসব কি বলছে। পরক্ষণে কি যেন ভেবে নিয়ে বিরক্তির ভঙ্গিতে মনে মনে আওড়ায়। ঈশানীকে ভাতিজে বানিয়ে দিয়েছে, ডাফার একটা। কিন্তু মুখে সে বলল, ঠিক আছে, ভেতর আসতে দাও। এদিকে ভেতরে যাবার পারমিশন পেয়ে ইয়াশ বেশ খুশি হলেও কৃতিকা আড়ালে মুখ ভেঙিয়ে আওড়ায়, যত সব ঢং, গাড়ির ফোন ধরতে 2 সেকেন্ডও লাগে না। আর এদিকে আমি যে ফোন করতে করতে পাগল হয়ে যাচ্ছি, তবু উনি ফোন ধরবে না। কলিং বেল বেজে উঠতেই আধি তৎক্ষণাৎ দরজা খুলে বেরিয়ে এলো। পরনে ট্রাউজার আর কালো রঙের হুডি, হাতে একটা রুমাল, চোখ মুখ লাল হয়ে রয়েছে। বারংবার হাঁচি দিতে দিতে ফর্সা নাকটাও কেমন লালচে হয়ে উঠেছে, চুলগুলোও বেশ এলোমেলো। নিজের সম্মুখে ইয়াশকে দেখে আদির বিস্তৃত হাসলো। নিজে অসুস্থ বিধায় হুট করে আর তাকে বরাবরের মতো কোলে তুলে নেওয়া হলো না, বরং সেই ইয়াশের উদ্দেশ্যে বলল, বাড়ি
তুমি যেখানে আসবে তা আমাকে বলনি কেন? আর কেমন আছো তুমি? ইয়েস মামু, আমি তো অনেক ভালো আছি, কিন্তু তুমি কি অসুস্থ? তোমায় এমন কেন দেখা যাচ্ছে কেন? আধির জোরপূর্বক হাসার চেষ্টা করে বাসার ভেতরের দিকে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে আওড়ায়। ওই একটু বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গিয়েছে। বাই দ্য ওয়ে, তোমার মাম্মাম কোথায়? মাম্মাম তো আসেনি। আধির এক প্রকার চমকে পেছন ফিরে তাকায়। ইয়াসকে সন্দিহান দৃষ্টিতে চেয়ে দেখে বলল, ঈশানী আসেনি? তাহলে তুমি কার সাথে এসছো? আধিরের কথা শেষ হতে না হতেই দরজার পাশ হতে আচমকা তৃতিকা বেরিয়ে আসে। আধিরকে এক প্রকার চমকে দিয়ে বলে ওঠে, আমার সাথে। আধির তৃতিকার হাস্য মুখশ্রীর দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে ইয়াসও বিস্তৃত হেসে বলে, এই তো মিস তেতোকা, সরি মিস রসগোল্লার সাথে। ইয়াসের কথায় আদি নিরুত্তর থেকে তৃতিকার উদ্দেশ্যে বলল। আপনি এখানে? তৃতিকা নিজেকে স্বাভাবিক রেখে বিস্তৃত হেসে টানা স্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন স্যার? তৃতিকার অতি রঞ্জিত ভাবভঙ্গিতে আধির দাঁতে দাঁত চেপে চুপচাপ রইল। এদিকে নিজ হতে আধিরের হাঁটু সমান ইয়াস বলে উঠল, তুমি কি আমার মিসকে ভুলে গিয়েছো মামু? উনি কিন্তু অনেক ভালো। তৃতিকা এক পলক ইয়াসকে দেখে নিয়ে পরক্ষণেই আধিরের দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, আপনি কি এত সহজে ভোলা যায়? ঘরটার ঘরটা না মোটকে আমি তো ক্ষান্ত হই না প্রিয়। তৃতিকার সম্পূর্ণ কথাটাই দাঁতে দাঁত পিষে হেসে হেসে আওড়ায়। যথারীতি ইয়াস তাতে কিছু না বুঝলেও আধির ঠিক কোনো মতে বুঝে যায়। আধির ঠিকই কোনো মতে বুঝে যায়। সে চোয়াল শক্ত করে কিছু বলবে তার পূর্বেই তৃতিকা ইয়াসকে ঠেলে ভেতরে প্রবেশ করে এবং আধিরকে জোরপূর্বক সরিয়ে দিয়ে সোজা দরজা লাগিয়ে দেয়। অতঃপর ইয়াসের উদ্দেশ্যে তড়িঘড়ি করে বলল, ইয়াস, তুমি জানো তোমার মামুর ঘরে বড় একটা টিভি আছে, ওইখানে অনেক সুন্দর কার্টুন হয়। তৃতিকার এহেন কথা ইয়াসের কপাল কুঁচকে যায়। সে স্বাভাবিক স্বরেই বলে, হ্যাঁ তা তো জানি আমি, কিন্তু আপনি কি করে জানলেন মিস? আপনি মামুর বাড়িতে এর আগেও এসেছিলেন? তৃতিকা ইয়াসের কথাই কেসে উঠে মনে মনে বিরক্তি ও হতাশার সাথে আওড়ায়। আজকালের বাচ্চাগুলো আন্ডা থেকে বের হওয়ার আগেই পেকে গেছে। অথচ সে সম্পূর্ণ স্বাভাবিক থেকে মুখে বলল, না, আমি তা বলছি না। টিভিতে সবাই বাড়িতেই থাকে, তুমি গিয়ে একটু কার্টুন দেখো। তোমার মামার সাথে আমার একটু কথা আছে। বড়দের কথায় তো ছোটদের থাকতে হয় না, তাই না? তৃতিকার কথা ইয়াস বেশ বুঝদারের মতো মেনে নিয়ে ভেতরের দিকে এগিয়ে যেতে লাগলো। তবে কি যেন ভেবে পুনরায় পেছন ফিরে তাকিয়ে বলল, কিন্তু আমার মামুর সাথে আপনার কি কথা আছে মিস? আমি তো আপনার সব কথা শুনি, সব পড়া ঠিক মতো পড়ি। তৃতিকা আবারও হতাশ হলো। তবুও সে স্বাভাবিক স্বরে বলল, না না না, তুমি তো আমার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তোমাকে নিয়ে কিছু বলার নেই। আমি যেমন তোমার মিস হই, তেমনি তোমার মামু তো আমার স্যার হয়। তাহলে কি আমাদের দুজনের প্রয়োজনীয় কথা থাকতে পারে না? ও হ্যাঁ, মনে পড়েছে, নানু বলেছিল আপনি তো মামুর অফিসে কাজ করেন। আচ্ছা, আমি তাহলে কার্টুন দেখতে যাচ্ছি, আপনারা তাড়াতাড়ি চলে আসবেন। ইয়াস এই বলেই চলে যেতেই তৃতিকা ভারী শ্বাস ফেলে। পাশে ঘুরে আধিরের দিকে ফিরতেই দেখে সে বেশ গাম্ভীর্যের সাথে মুখে হাত গুজে দাঁড়িয়ে রয়েছে। তার তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ তৃতিকার দিকে নিক্ষিপ্ত। তৃতিকা ঠোঁট ভিজিয়ে ইতস্তত ভঙ্গিতে আওড়ায়। এভাবে তাকিয়েছেন কেন? আধির তৃতিকার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো গম্ভীর স্বরে বলল, এখানে এসছেন কেন? এভাবে হঠাৎ আপনি আপনি করছেন কেন? এই বলে তৃতিকা থামতেই পুনরায় বিরক্তির সাথে বিড়বিড়িয়ে বলে, কি মুশকিল, এত কেন কেন করছেনই বা কেন? আবার একই জ্বালা। তৃতিকা বেশ বিরক্ত হলো নিজের প্রতি। হাতের সময় কম, অথচ সে কাজের কথা ছেড়ে কিসব বকছে। দূর ছাই, আপনার সাথে কথা আছে আমার। আধি নির্বিকারের সহিত চলে যেতে পায়ে গিয়ে নির্লিপ্ত স্বরে আওড়ায়। এমন নেই। তৃতিকা তড়িৎ তাকে যেতে বাধা দিয়ে তার মুখোমুখি দাঁড়িয়ে বলে, কেন নেই? আপনার না থাকলেও আমার আছে। এতবার কল করেছি, ফোন ধরেননি কেন? উল্টো গত রাতে কল কেটে পর্যন্ত দিয়েছেন। কি হয়েছে আপনার? আমি ফোন করলে ধরেন না কেন? প্রয়োজনীয় মনে হয় না, তাই। আধিরের এহেন নির্লিপ্ততায় তৃতিকার জোয়াল শক্ত হয়। সে চাপা স্বরে বলে উঠল, গার্ডের ফোন ধরতে আপনার 2 সেকেন্ডও সময় লাগে না। বাকিদের ক্ষেত্রে এসব ঠিকঠাক, তাহলে আমার সাথে এমন করছেন কেন? আধির কিছুই না বলে তৃতিকার দিকে অপলক চেয়ে থাকে। পরক্ষণেই কিছু না বলেই তৃতিকাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে তৃতিকা আবারও বাধা সাধে। এবার অবশ্য সম্পূর্ণ নমনীয় স্বরে আওড়ায়, সরি। আধির কিছু না বলে ভ্রুচিয়ে তৃতিকাকে দেখে। তৃতিকা ঠোঁট ভিজিয়ে বলতে লাগলো, না, আপনি তো দেখেছিলেন আমার সিচুয়েশনটা তখন কেমন ছিল। বাড়িতে গিয়ে দেখি বড় মা এসেছে, আর তখন
আমি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নয়, সারাটা দিন ঘুমিয়ে কাটিয়েছি, ফোনের দিকে নজর ছিল না। আপনি যে এতবার ফোন করেছেন আমি তা টের পাইনি। আপনি বলুন আমি ইচ্ছে করে কেন আপনার ফোন তুলবো না? আধির এবার ভারী কণ্ঠের সহিত বলল। এসব বলে কি বোঝাতে চাইছেন? কৃতিকা মুখ তুলে আধিরের দিকে তাকায়। লোকটা তার থেকে বেশ খানিকটা লম্বা চওড়া, আর যখন প্রচন্ড গম্ভীর মুখে থাকে তখন নিজেকে আধিরের কাছে বাচ্চা মনে হয়। এখনো তার ব্যতিক্রম নয়। কৃতিকা ভারী শ্বাস ফেলে আওড়ায়। সরি তো বললাম, আমাকে তো একবার সুযোগ দিন। কৃতিকার কথা বলতে বলতেই আচমকা আধিরের হাতের সাথে তার হাতে স্পর্শ লাগে। নিমিষে কৃতিকা চমকে ওঠে। আধির ওর ভাবভঙ্গিতে কপাল কুঁচকে ফেলল। ওদিকে কৃতিকা আচমকা তার পা জোড়া উঁচিয়ে আধিরের কপালে হাত ছুঁয়ে বিস্ময়ের সাথে বলে উঠল, হে খোদা, এসব কি? এত জোর কিভাবে লাগিয়েছে? ওসব আপনার না জানলেও চলবে। আধির এই বলে কৃতিকাকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। তবে কৃতিকা তৎক্ষণাৎ বাধা সেধে তার হাত টেনে ধরে নিজের দিকে টানে। আধিরও আচমকা ক্ষিপ্ত হয়ে তার দিকে ফিরে তাকায়। আমি ভাববো না তো কে? আধির কৃতিকার কথা সম্পূর্ণ হতে দেয় না। আচমকা কৃতিকার দুহাত ধরে দেওয়ালের সাথে উঁচিয়ে চেপে ধরে এবং মুখটা সোজাসুজি কৃতিকার নিকটে এনে ঠেকায়। নিমিষেই কৃতিকা যেন আধিরের আদলে আবদ্ধ হয়ে যায়। আচমকা এহেন ঘটনায় কৃতিকা হকচকিয়ে যায়। গলা শুকিয়ে কাঠ হয় তার তৎক্ষণাৎ। অথচ আধি সম্পূর্ণ নির্বিকার। চোখে মুখে অদ্ভুত এক ক্ষিপ্ততা রইলেও কৃতিকার ন্যায় সে মোটেও কোনো বিশেষ অনুভূতিতে জাগ্রত নয়। আধির আচমকা চাপা স্বরে আওড়ায়, মিস কৃতিকা তালুকদার, আপনি সব ড্রামা বন্ধ করলে আমি খুশি হব। কৃতিকা বেশ অবাক হয় আধিরের এমন ব্যবহারে। সে সরি সহ কারণ বলার পরও এমন ক্ষিপ্ততায় সে বেশ অবাক হলো। কৃতিকা অস্ফুট স্বরেও আওড়ায়, ড্রামা মানে আপনি? কৃতিকার কথা শেষ হবার পূর্বেই আধির তার হাতটা আরো শক্ত করে চেপে ধরে। কৃতিকা ব্যথার চোটে ঠোঁট চেপে আওড়ায়, আস্তে ব্যথা লাগছে। কৃতিকার ধীর চাহনিতে চোখ মিলিয়ে আধির বলল, লাগুক, ছুটি চাই না আপনার? কৃতিকা কিছুটা অবাক স্বরে বলল, কিসের ছুটি? আমি কি এখানে আপনার সাথে অফিসের ব্যাপারে কথা বলতে এসেছি? তো কিসের জন্য এসছেন? বিয়ের দাওয়াত দিতে? কৃতিকার কপাল পুনরায় কুঁচকে যায়। মাথায় ঢুকছে না এ লোকের হয়েছেটা কি। শুনেছে অতিরিক্ত জ্বরে মানুষের মাথা খারাপ হয়ে যায়। মনে হয় এনারও এমন কিছুই হয়েছে। কৃতিকা এরূপ ভাবনাতেই বলে ওঠে, কিসের বিয়ের দাওয়াত? আপনি যে শাটাত্রীতি জমা করতে নিষেধ করেছি আমি। এবার কৃতিকাও বেশ ক্ষিপ্ত হয়। প্রকুচকে দৃঢ় গলায় বলে ওঠে, কি আশ্চর্য, আমি ড্রামা কেন করব? আপনি কিন্তু এবার। আপনার ছুটি চাই না? এক মাসের ছুটি? বিয়ের আয়োজন করতে হবে, অনেক সময় প্রয়োজন তো। আধে দাঁতে দাঁত চেপে এহেন কথা বলতেই কৃতিকা পুনরায় দৃঢ় কণ্ঠে বলতে নিয়েও দমে গিয়ে বলল, আরে ভাই, 1 মিনিট, গতকাল কাকিমা আপনাকে কিছু বলেছে? আধির এবার খানিকটা তাচ্ছিলের স্বরে বলল, তো তুমি কি ভেবেছিলে আমি কিছু জানতে পারবো না? এবার কৃতিকা আশ্বস্ত হলো। ঠিক মুহূর্তেই সে চোখ মুখ শক্ত করে আধিরের উদ্দেশ্যে জোর গলায় বলে ওঠে, হাত ছাড়ুন আমার। আচমকা কৃতিকার এহেন ঝাঁজ দেখানোই আধির কপাল কুঁচকে আরো শক্তভাবে হাত চেপে ধরে। এই পর্যায়ে কৃতিকা দাঁতে দাঁত পিষে আওড়ায়, আপনার সমস্যা আছে, সাদে কি আপনাকে আমি খারুজ বলি? তৃতি, আধি কিছু বলার পূর্বেই কৃতিকা আচমকা নিজের কপাল দিয়ে আধিরের কপাল বরাবর সজোরে ঢিস মেরে বলল, কিসের তৃতি? কাকিমার কথা শুনে আমার বিয়ে নিয়ে নাচানাচি শুরু করেছেন, অথচ আমার সাথে কথা বলার প্রয়োজনও মনে করেনি। একবারও জানতে চেয়েছেন আদৌ বিয়েতে আমি রাজি কিনা, বিয়েটা আমি করছি কিনা? এবার আধির ক্ষণিকের জন্য থমকায়। কপালে কিছুটা ব্যথা লাগলেও সেসবে মাথা ঘামায় না সে। কিছুক্ষণ কৃতিকার ক্ষিপ্ত মুখশ্রীর দিকে তাকিয়ে থাকার পর পরক্ষণেই আবার আধি চাপা স্বরে বলতে লাগলো, তাহলে এতবার ফোন করার পরও ফোন ধরনি কেন? জানো তোমার জন্য চিন্তা করতে করতে আমার কি অবস্থা হয়ে গেছিল। মানলাম সারাদিন ঘুমিয়েছিলে, তাই ফোনের দিকে নজর ছিল না, কিন্তু বাজারও যখন একইভাবে আমি ফোন করে গেলাম তখন তুমি কি করেছ? আমার চোখের সামনে তুমি ফোন কেটে দিয়েছিলে। এখন এটা অস্বীকার করতে পারবে তুমি? কৃতিকা তৎক্ষণাৎ জবাব দিতে গিয়েও থমকায়। কিছু একটা ভেবে নিয়ে তড়িৎ সন্দিহান স্বরে আওড়ায়, বাজারে আপনি ছিলেন, লুকিয়ে লুকিয়ে আমাকে ফলো করছিলেন। কি আশ্চর্য, আমি কেন লুকিয়ে লুকিয়ে তোমার স্টক করতে যাব? ভরা বাজারের মাঝ রাস্তায় বৃষ্টিতে দাঁড়িয়ে তোমার তামসা দেখেছিলাম বলেই তো আমাকে এখন ঠান্ডা লাগিয়ে ঘরে বসে থাকতে হচ্ছে। কৃতিকা আবারও বিস্মিত হয়। তার মানে আধির এই অকাজ করেছে বলেই জ্বর ঠান্ডা লেগেছে, অথচ একবার তার সামনাসামনি কথা বলার প্রয়োজন মনে করেনি। এই ভাবনায় সে মনে মনে আওড়ায়, কতটা বজ্জাত খারুজ এটা!
অন্যদিকে আধির পুনরায় নিজের মতো বলতে লাগলো, এখন চুপ করে আছো কেন? ভেবেছিলে কিছু জানবো না, তাই তো? আর তোমার ছেলের সাথে যাতা। হুশ, বেশি বোঝেন আপনি। আসিফ আমার বড় ভাই, সম্মান দিয়ে কথা বলবেন। আমি কেন সম্মান দিতে যাবো? না আমি তাকে চিনি আর না। আমাকে তো চেনেন, তাহলে সম্পর্কের খাতিরে সে আমার বড় ভাই। কারো কথাই আর সম্পূর্ণ হচ্ছে না। একজনের কথা কেড়ে নিয়ে আরেকজন শুরু করে দিচ্ছে। আবার পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। যথারীতি আধির এবারও জোর গলায় বলে ওঠে, এত বড় ভাই করছেন, তাহলে সে বড় ভাই আপনার হাত ধরে কেন? আর আপনার কাকিমা তার সাথে কেন আপনার বিয়ে দিতে চায়? কি আশ্চর্য, আপনি পাগল হয়ে গিয়েছেন। বড় মা বিয়ে দিতে চাইলেই বিয়ে হয়ে গেল? আর যেখানে আসিফ ভাই রিলেশন করে, সরাসরি কাকিমাকে এটা অবধি বলে দিয়েছে যে তার পছন্দ করা মেয়ে ব্যতীত আর কাউকে সে বিয়ে করবে না, সেখানে কেন বারবার বিয়ে নিয়ে টানাটানি করছে না? আর আসিফ ভাই হাত ধরছে মানে সে কবে আমার হাত ধরলো? আর ধরলেই বা আমার সমস্যা কি? আমার সমস্যা কি মানে? উনি কেন আপনার হাত ধরবে? কৃতিকা এবার দাঁতে দাঁত চেপে আওড়ায়। তো কি আপনি আমার হাত ধরবেন? অবশ্যই, প্রয়োজন পড়লে তাই করব। এই পর্যায়ে আচমকা কৃতিকা থমকে যায়। সে আর কথা না বাড়িয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকে। কৃতিকাকে স্তব্ধ হতে দেখে আধিরও কিছুটা স্থির হয়। দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকতে থাকতেই অজানা সংকোচের আদলে ঢেকে যেতে লাগলো। এরই মধ্যে আচমকা পাশ থেকে উৎসুক কণ্ঠে কেউ একজন বলে উঠল, তোমরা কি এই বয়সে মারামারি করছো? আচমকা ইয়াসের কণ্ঠস্বরে দুজনেই তৎক্ষণাৎ পাশ ফিরে তাকায়। ইয়াসকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে দুজনেরই হুঁশ ফিরে। আর এরই মাঝে কৃতিকা আচমকা এক উদ্ভট কাজ করে বসে। আধিরের হাতের বাঁধন আলগা হতেই হুট করেই সে আধিরকে সজোরে ধাক্কা দেয়। আধির তাল সামলাতে না পেরে ছিটকে সোজা সোফার কাছে গিয়ে পড়ে। অন্যদিকে কৃতিকাও উল্টো পাল্টা দিকে ছুটতে গিয়ে ধপাত করে উল্টো পা মুচকে পড়ে যায়। একই সাথে তার কপাল গিয়ে ঠেকে কাঠের এক কোণার সাথে। নিমিষেই কপালের একাংশ ফিরে রক্ত গড়ায়। তা অবশ্য সামান্য হলেও কৃতিকা ব্যথার চোটে অস্ফুট স্বরে আওয়াজ করে ওঠে। অন্যদিকে আধির কিংবা ইয়াস দুজনের কেউই বুঝতে পারলো না আচমকা এটা কি হলো। দুজনেই আহাম্মকের ন্যায় কৃতিকার দিকেই তাকিয়ে রইল। কৃতিকা সোফায় চুপটি করে বসে আছে। অবশ্য এখন আর কথা বলারও কোনো সুযোগ নেই, কারণ তার সম্মুখে হাঁটু গেড়ে গম্ভীর ভঙ্গিতে বসে আছে আধির, আর পাশেই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে ইয়াস। আধির কৃতিকার কপালের ক্ষত স্থানে তুলো দিয়ে রক্ত পরিষ্কার করে তাতে ছোট একটা ব্যান্ডেজ টেপ লাগিয়ে দেয়। এইটুকু সময় কৃতিকা চুপচাপ থাকলেও পা নিয়ে পরক্ষণেই যেন মহা বিপত্তিতে পড়ল। পুরো পাটাই যেন মুচকে গিয়েছে, কোনো মতেই স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। এদিকে আধির এবার কৃতিকার পা ছুঁতে নিলেই কৃতিকা এক প্রকার চমকে উঠে বলল, এই কি করছেন? আধির কপাল কুঁচকে বলল, কি করছে? আপনি আমার পা ছুঁচ্ছেন কেন? আধির এবার কড়া স্বরে জবাব দেয়, তা পা না ধরলে স্প্রে কিভাবে লাগাবো? আর সবচেয়ে বড় কথা, এভাবে রিয়েক্ট কেন করছো? কৃতিকা আধিরকে এক পলক দেখে ইতস্তত করে বলে, আপনি আমার বড়। তো না মানে বড় হয়ে ছোটদের এভাবে পা ধরাটা ঠিক না। কৃতিকার আমতা আমতা অভিব্যক্তিতে আধির গম্ভীর স্বরে বলল, চুপচাপ বসে থাকুন। এই বলে সে কৃতিকার পা টেনে নিজের হাঁটুতে ঠেকিয়ে স্প্রে লাগানোর জন্য হাত বাড়ায়। আর অমনি কৃতিকা পুনরায় বিস্ময়ে বলে ওঠে, আরে আবারও কথা শুন। কৃতিকার কথা শেষ হবার পূর্বেই আধির এক প্রকার ধমকের স্বরে বলল, জাস্ট শাট আপ, চুপচাপ বসে থাকতে বলেছে। আবার পাকনামি করতে এলে সোজা মেরে ফেলবো। নিমিষেই কৃতিকা মনে মনে ক্ষিপ্ত হয়ে আওড়ায়। কিছু হলে মেরে ফেলার হুমকি দিয়ে দেয়। আল্লাহ জানে এই কোন জেল থেকে পালিয়ে আসা ফাঁসির আসামি কিনা। আধির ব্যথানাশক স্প্রে দিয়ে আলতো ভাবে কৃতিকার বাম পা দু হাতে নাড়িয়ে চাড়িয়ে স্বাভাবিক করার চেষ্টা করে। একই সাথে কৃতিকার অস্ফুটে চাপা স্বরে আওড়ায়, আস্তে করুন, ব্যথা পাচ্ছি তো। আধির দাঁতে দাঁত পিষে কৃতিকার দিকে মুখ তুলে চায়। ভাবভঙ্গি এমন যেন কৃতিকাকে আস্ত চিবিয়ে খাবে। আধিরের চাহনিতে কৃতিকা তটস্থ হয়। আধির পুনরায় নিজের কাজে মনোযোগী হয়ে বলল, বেশি পাকনামি করার ফল এসব। কৃতিকা আর কিছুই বলল না। পাশে ইয়াস দাঁড়িয়ে আছে। না জানি এই বাচ্চা আবার কিসব ভাবছে। এরই মধ্যে ইয়াস কৃতিকার উদ্দেশ্যে নমনীয় স্বরে বলল, মিস, আপনার কি অনেক কষ্ট হচ্ছে? আই এম রিয়েলি সো সরি। আমার জন্য আপনাকে এখানে এসে ব্যথা পেতে হলো। ইয়াসের করুণ মুখের দিকে চেয়ে কৃতিকার মায়া হয়। সে বিস্তৃত মুচকি হেসে আওড়ায়, আমি একদম ঠিক আছি, তুমি মোটেও চিন্তা করো না। কৃতিকা আর ইয়াসের কথার মাঝেই
আধির আচমকা তার যথাযথ কাজ করে ফেলে। কৃতিকার পা মচকে গিয়েছে বিধায় তাতে হালকা নাড়িয়ে কোনো কাজ হতো না। এই ক্ষেত্রে পাটা ধরে সোজা ঘুরিয়ে মোচড় দিতে হতো, আর আধি সুযোগ বুঝে এটাই করেছে। কিন্তু এতে যেন কৃতিকার জান পাখি উড়ে চাই যায় উপক্রম। সে অকস্মাৎ নিজেকে সামলাতে না পেরে আধিরের দিকে চোখ রাঙিয়ে কাঁদো কাঁদো গলায় চিৎকার করে উঠে, আপনি মানুষ না, অমানুষ। আপনার মতো জালিমের উপর খোদা ঠাটা ফেলো। কৃতিকার এহেন কথা শুনে ইয়াশ অজান্তেই হেসে ফেলে। অন্যদিকে আধির তাচ্ছিল্যের সহিত বলল, আগে আপনার পাকটামি বন্ধ হোক। কৃতিকা আর কিছু না বলেই নিজেকে সামলে নেয়। ব্যথার চোটে অজান্তেই চোখে জল নেমে এসেছে। সে ঠোঁট চেপে কান্না থামিয়ে পাটা এদিক সেদিক করে দেখে, না, এখন আর আগের মতো ব্যথা পড়ছে না। কৃতিকা কিছুটা অবাক হয়ে আধিরের দিকে তাকায়। আদের মৃদু হেসে আওড়ায়, কি দিনকাল পড়লো, রোগী দেখতে এসে মানুষ নিজে রোগী হয়ে যায়, আর পরে সেই রোগীকে আবার রোগী ছাড়ায়। কৃতিকা আর কথা বাড়ায় না, আলতো ভাবে মিনমিনিয়ে বলে, ধন্যবাদ। আধির ভ্রু উঁচিয়ে কৃতিকাকে এক পলক দেখে মৃদু হাসে। এরই মধ্যে আচমকা ঈশানী কল করে এবং ইয়াশকে দ্রুত বাড়ি পাঠাতে বলে। আধির কথা না বাড়িয়ে ঈশানীর মন্তব্যে সম্মতি জানায়। আরো বেশ কিছুটা সময় থাকার পর প্রায় 8টার দিকে দুজনে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। ইয়াশের জন্য তো নিচে বাড়ির গাড়ি রয়েছেই, কিন্তু চিন্তা হলো কৃতিকাকে নিয়ে। আধিরের মতে পাকনামি করে সে আবারও একা যেতে চাইছে, কিন্তু কৃতিকার মতে এই সময় তেমন কিছুই হবে না। আর রাতের বেলায় গাড়ি করে কিংবা অন্য কারোর সাথে বাড়ি গেলে যদি তার কাকিমা সন্দেহ করে, তাহলে তো আবার নতুন সমস্যা। মূলত যাবার আগ মুহূর্তেও দুজনের এসব নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। আমি বললাম তো কিছুই হবে না আমার, আমি একা যেতে পারবো। কৃতিকার কথায় ন্যূনতম তোয়াক্কা না করে আধির পুনরায় বলল, বেশি কথা বলবে না, আর পাকটামি তো একদমই করবে না। প্রতিবার মাতাব্বরি করো দেখেই তো তোমার এই অবস্থা। কৃতিকা দাঁতে দাঁত চেপে বলল, আগে যা হওয়ার হয়েছে, এখনো আপনি আমাকে বাচ্চা ভাবেন নাকি? মোটেও না, তুমি বাচ্চা না, বাচ্চা। আধিরের ভাবলেশহীন জবাবে কৃতিকার ইচ্ছে হলো ঘুষি মেরে আধিরের সরু নাকটা ফাটিয়ে দিতে। একই সাথে সে মনে মনে বিড়বিড় করে আওড়ায়, না কচু খারুস। এদিকে আধির পুনরায় কথা বলতে নিলে আচমকা কেসে উঠল। জ্বরটা হয়তো বাড়ছে, মাথাটাও বেশ ঝিমঝিম করছে। আধির আর বেশি কথা না বাড়িয়ে খানিক নমনীয় স্বরেই বলল, জেদ করো না তৃতি, ইয়াশের সাথে যাও, ড্রাইভার তুমি বাড়ি পৌঁছে দেবে। এবার কৃতিকার এসব হতে ধ্যান সরে গিয়েছে। সে অকস্মাৎ আধিরের উদ্দেশ্যে নমনীয় স্বরে আওড়ায়, আপনার কি খারাপ লাগছে? আধির কৃতিকার উৎসুক দৃষ্টির দিকে তাকিয়ে আনমনেই মৃদু মুচকি হাসে। তাকে আশ্বস্ত করে বলে, কিছু হয়নি আমার। কৃতিকার কপালে কিছুটা চিন্তার ভাঁজ। সে পুনরায় একই স্বরে বলল, আপনি নিজের প্রতি হেয়ালি করা বন্ধ করুন, নিজের প্রতি যত্নশীল হন। কৃতিকার কথায় আদির মৃদু তার ছেলের সহিত হেসে বলে, আমি হেয়ালি করি? এতগুলো বছর একা থেকেছি ধৃতি, এসবের অভ্যস্ত আমি। আমার চিন্তা না করে তুমি বরং তোমার চিন্তা করো। যে ঘাম খেলে জীবন তোমার, ঘুমোতে নিলেও আমার দুশ্চিন্তা হয়। কৃতিকা আর কথা বাড়ায় না। সে আধিরকে নিয়েই ভাবছে। কেন যেন মনে হচ্ছে রাতের মধ্যে আধিরের পরিস্থিতি খারাপ হতে পারে। যদিও সে এমন কিছু কখনোই চায় না, কিন্তু মস্তিষ্ক হতে তো দুশ্চিন্তা আর কমছে না। তবুও কৃতিকা বাসা হতে বেরিয়ে যেতে পা বাড়ায়। ইয়াশ ইতিমধ্যে ড্রাইভারের সাথে নিচেও নেমে গিয়েছে। আপাতত ফোনে আধিরের অনুমতি পেলেই সেও চলে যাবে। কৃতিকা শেষমেশ বাসার দরজার কাছে এসে দাঁড়িয়ে আধিরের উদ্দেশ্যে বলল, শুনুন, আমি আসছি, নিজের খেয়াল রাখবেন। আধির মৃদু হেসে মাথা ঝাঁকিয়ে বলে, কৃতিকা এই বলে সামনের দিকে ফিরেও পুনরায় আধিরের দিকে তাকায়। আবারও সেই চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে, বেশি রাত জাগবেন না, আর রাতে কোনো সমস্যা হলে আমায় ফোন করবেন। আধির ভ্রু উঁচিয়ে বলে, এতে কি হবে? এতে কি হবে মানে? আমি জানতে তো পারবো আপনি ঠিক আছেন কিনা। যদি শোনো আমি ঠিক নেই, তাহলে কি করবে? আধিরের নিষ্পৃহে বলা কথাতেও কৃতিকার অস্বস্তি বোধ হয়। সেই ইতস্তত ভঙ্গিতে কিছুক্ষণ স্তব্ধ মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা আধিরকে দেখে নিয়ে আবারও চলে যেতে পা বাড়ায় এবং আবারও সে পেছন ঘুরে ফিরে তাকায়। আধির এবার অজান্তেই কিঞ্চিত হেসে ফেলল। অন্যদিকে কৃতিকা পুনরায় একই ভঙ্গিতে বলল, নিজের প্রতি যত্নশীল হন, নিজের ঠিক মতো খেয়াল রাখেন, ঠিক আছে? আধি কৃতিকার দিকে অপলক ভাবে চেয়ে রয়েছে। সে কথা বলে থামতেই আধি নিষ্পৃহে বলল, তৃতি থেকে যাও। এই পর্যায়ে আধির এহেন নির্বিকার অভিব্যক্তিতে কৃতিকা চমকায়। তবুও সে অনিমিষেই বলে ওঠে, বাড়িতে বড় মা রয়েছে, তাকে কিছু বলে আসিনি, আগামীকাল সকালে চলে যাবে, তখন না হয় আমি আসছি।
কৃতিকা তার কথা অসমাপ্ত রেখেই এবার সম্পূর্ণভাবে দরজার সীমা অতিক্রম করে। অন্যদিকে আধির আচমকাই তাকে আবারও থামিয়ে বলল। স্মৃতি, কৃতিকা তৎক্ষণাৎ থেমে আধিরের দিকে চাতকের ন্যায় ফিরে তাকায়। আধির আনমনে নির্বিকারে হেঁটে এগিয়ে এসে তার মুখোমুখি হয়ে দাঁড়ায়। পরক্ষণেই পাশের সেলফের ভেতর হতে একটা চাবি বের করে কৃতিকার দিকে এগিয়ে দিয়ে বলল। এটা নাও। কৃতিকা উৎসুক দৃষ্টিতে চেয়ে বলে, এটা কি? এই বাসার এক্সট্রা চাবি। আধিরের নির্লিপ্ত অভিব্যক্তিতে কৃতিকা কিছুটা অবাক হয়। সে খানিক দ্বিধার স্বরে বলে, কিন্তু কৃতিকার কথা শুরু হবার আগেই আধি বলে ওঠে, নিজের কাছে রাখো, হয়তো তোমার কাজে লাগবে। ঘড়ির কাঁটায় রাত এখন বেশ গভীর, অথচ কৃতিকার চোখে ঘুম নেই। সে কোনো মতেই ঘুমাতে পারছে না, অথচ তার পাশে ঘুমিয়ে থাকা আমিনা যেন কোনো ভিন্ন জগতে তলিয়ে হচ্ছে, কোনো ভিন্ন জগতে তলিয়ে গিয়েছে। চারপাশে কি হচ্ছে না হচ্ছে তাতে তার কোনো ধ্যান নেই, কিন্তু কৃতিকার ভেতরে চলমান অস্বস্তি তো তাকে একটুও শান্তিতে ঘুমোতে দিচ্ছে না। কৃতিকা সময় মতোই বাড়ি ফিরে এসেছে। আমিনাও আর এই নিয়ে কোনো সন্দেহ করেনি। অবশ্য তার সেই মন মানসিকতাই আর নেই। আগামীকাল ভোর হলেই আসিফ আসবে এবং তাকে সকাল সকাল বাড়ি ফেরার উদ্দেশ্যে ঢাকা ছাড়তে হবে। মন মেজাজও তার তেমন ভালো নেই। কৃতিকা ফিরতেই দুজনে মিলে কোনো মতে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তখনও তো এখনো অব্দি কৃতিকা একবারও শান্তিতে চোখের পাতা দুটো এক করতে পারেনি। এই পর্যায়ে কৃতিকা বিছানার ছোট্ট জায়গাটিতেই নড়াচড়া শুরু করলো। না, কোনোভাবেই ঘুম আসছে না। মাথার মধ্যে সেই এক আধিরের চিন্তা। না জানি তার এখন কি অবস্থা, জ্বর কি কমেছে নাকি বেড়েছে, আর যদি বেড়ে যায় তবে সে একা একা নিজেকে কিভাবে সামলাচ্ছে। কৃতিকার এসব ভাবনা চিন্তার মাঝেই বারবার নড়ে চড়ে উঠায় পাশে ঘুমিয়ে থাকা আমিনা আচমকা জেগে যায়। সে পাশে ফিরে দেখে কৃতিকা কেমন যেন করছে। সে দ্রুত উঠে বসে চিন্তিত ভঙ্গিতে কৃতিকার উদ্দেশ্যে বলল, কিরে, কি হয়েছে তোর? আচমকা আমিনাকে জেগে উঠতে দেখে কৃতিকা আরো বেশি ভড়কে যায়। এখন আমিনাকে সে কি বলবে? কৃতিকা নিজেও উঠে বসে, আমিনার দিকে নিস্তেজ ভঙ্গিতে তাকায় এবং মিনমিনিয়ে আওড়ায়, বড় মা, আর বুকে ব্যথা করছে। আমিনা এবার আরো দুশ্চিন্তায় পড়ে যায়। সে ভীষণ ঘাবড়ানো কণ্ঠস্বরে বলে, কিরে, কি বলছিস এসব? এখন হাসপাতালে যাওয়া লাগবো? আল্লাহ গো, রাত বিরাইতে এসব কি মুসিবত! আচমকা আমিনাকে এত উদ্বিগ্ন হতে দেখে কৃতিকা দ্রুত নিজেকে সামলে নেয় এবং আমিনাকে আশ্বস্ত করে আওড়ায়, কাকিমা, কাকিমা, কিছু হয়নি আমার, খালি একটু শ্বাসকষ্ট হচ্ছে, মনে হচ্ছিল এখন ঠিক হয়ে গিয়েছে। সত্যি বলছিস তো? আচ্ছা, তুই কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছিলি? তোর চোখ মুখ তেমন শুকিয়ে গেছে। কৃতিকার এহেন কথায় বেশ অবাক হলো। সে কি সত্যিই খুব বেশি চিন্তা করছে? কৃতিকা ভারী শ্বাস ফেলে বলল, না, তেমন কিছু না। আচ্ছা, তুমি ঘুমিয়ে যাও, শুধু শুধু তোমার ঘুমের 12টা বাজিয়ে দিলাম। এই বলেই কৃতিকা বিছানা হতে নেমে এক গ্লাস পানি খেয়ে নেয়। এদিকে আমিনা তার উদ্দেশ্যে আবারও বলে, সত্যি করে বল না, তেমন হলে ডাক্তারের কাছে যেতে হবে। কৃতিকা মৃদু হেসে বলে, এই অসুখ যে অসুখ না বড় মা, তুমি ঘুমিয়ে যাও। কৃতিকার অভিব্যক্তিতে আমিনার কপাল কুঁচকে যায়। এই অসুখ সে অসুখ নয় তো কোন অসুখ? মেয়েটা হঠাৎ কিসব কথা বলছে? কিছুটা সন্দেহান দৃষ্টিতে কৃতিকাকে এক পলক দেখে নিয়ে সে আলগোছে ঘুমিয়ে পড়ে। ভোরবেলায় বাস আসবে, তাড়াতাড়ি না ঘুমালেও সমস্যা। আমিনা রাতে বেশ ভালো মতো ঘুমালেও কৃতিকার মোটেও ঠিক মতো ঘুম হয়নি। সারা রাত সে হুসপিস করেই জেগেছে। আবার সকাল সকাল উঠে আমিনার জন্য রান্নাও করেছে। আমিনাকে ভালো মতো খাইয়ে অতঃপর নিজে বাস স্ট্যান্ড পর্যন্ত আমিনাকে এগিয়ে দিয়ে সে নিশ্চিন্ত হয়। তবে এই নিশ্চিন্ততা ক্ষণিকের, কেননা কৃতিকা বাস স্ট্যান্ড থেকেই সোজা বাজারে চলে যায়। এই জায়গায় ভোরবেলাতেও বেশ ভালো বাজার সদাই পাওয়া যায়। হাতে কিছু টাকা নিয়ে বাড়ি হতে বেরিয়েছিল বিধায় এখন সে তার প্রয়োজন মতোই জিনিসগুলো কিনে সোজা বাসায় চলে এলো। বাসায় এসে আবার নতুন কাজে লেগে পড়ল। আধিরের পছন্দ সম্পর্কে তার তেমন ধারণা নেই, তবে এটুকুই বুঝেছে সে একদমই ঝাল খেতে পারে না। যথারীতি আধিরের বর্তমান অবস্থার সাথে মানানসই খাবারগুলো একদম ঝাল ছাড়াই সে রাখতে লাগলো। অতঃপর সকাল 8টা বাজতে না বাজতেই সে সেসব নিয়ে বাড়ি হতে বেরিয়ে পড়ল। আদিনের বাসায় পৌঁছানোর আগে বাজার থেকে আরো কিছু ফলমূল কিনে সোজা তার নির্দিষ্ট গন্তব্যে চলে যায়। এদিকে ফ্ল্যাটের নিচে থাকা গার্ড তাকে দেখে অমায়িক হেসেই বলে, ও কালকের খালাম্মা, আপনার ছোট চাচিকে দেখতে আসছেন, যান যান ভিতরে যান। আচমকা এহেন কথাবার্তা শুনে কৃতিকা বিষম খেল। পেছন ফিরে আগ বাড়িয়ে আজ কিছু বলতে চেয়েও সে থেমে যায়। আগে ছিল বাতিজি, এখন সোজা আদিরকে ছোট চাচা বানিয়ে দিল।
মানুষজনের এমন আহাম্মকের মতো কাজকর্ম করতে দেখলে তার বেশ অবাক লাগে। নিজে থেকেই এত কিছু না বলে একবার জিজ্ঞেস তো করা উচিত। কৃতিকা কথা না বাড়িয়ে সোজা আধিরের বাসার সামনে এসে দাঁড়ায়। দু হাতে তার বড় সড় দুটো ব্যাগ। তড়িঘড়ি করে হাতের কনুই দিয়ে কলিং বেল চাপতে গিয়েও সে থেমে যায়। ভেতরে আধির কোন অবস্থায় আছে কে জানে। এভাবে কলিং বেল বাজানোটা কি ঠিক হবে? যদি সে অনেক বেশি অসুস্থ থাকে? কৃতিকা এসব ভাবনা চিন্তা করতে করতে আচমকা তার চাবির কথা মনে পড়ে যায়। আধির তো গতকাল তাকে বাসার চাবি দিয়েছিল। নিশ্চিত এখনো তা তার ব্যাগেই রয়েছে। কৃতিকা একটা ব্যাগ নিচে রেখে দ্রুত ব্যাগ থেকে চাবিটা খুঁজে বের করে এবং তড়িঘড়ি করে দরজাটা খুলে বাসার ভেতরে প্রবেশ করে। অতঃপর দরজাটা আলগোছে লাগিয়ে দিয়ে ব্যাগগুলোর সাথে নিয়ে যায়। চারপাশ অন্ধকারে ডুবে রয়েছে। আশেপাশের লাইটও জ্বালানো হয়নি। দিনের বেলাতেও কেমন রাত্রির মতো অনুভূত হচ্ছে। কৃতিকা বুঝে যায় আধির এখনো ওঠেনি। সেক্ষেত্রে কলিং বেল না বাজিয়ে ভালোই করেছে। কৃতিকা দ্রুত চারপাশের পর্দাগুলো সরিয়ে দিয়ে ঘরটাকে আলোকিত করে। অতঃপর ব্যাগগুলো টেবিলের উপর রেখে সোজা চলে যায় আধিরের রুমের দিকে। রুমের দরজাটা লাগানো। কৃতিকার খানিক সংকোচ বোধ হচ্ছে, তবুও সে দরজাটা আলগোছে ঠেলে দিয়ে মাথা উকিয়ে দিয়ে ধীর আওয়াজে বলল, আপনি ঠিক আছেন? কথা বলতে বলতেই কৃতিকার নজর আধিরের দিকে পড়ে। নিমিষেই সেখানে ঘাবড়ে যায়। আধির বিছানার এক কোণে গুটিয়ে শুয়ে আছে। দূর হতে দেখে মনে হচ্ছে যেন সে কাঁপছে। কৃতিকা ধীর পায়ে তার কাছে এগিয়ে যায়। আধিরের পাশে অনিমেষেই বসে পড়ে। তার উদ্দেশ্যে বলল, কি হয়েছে আপনার? বেশি খারাপ লাগছে? এই বলতে না বলতেই কৃতিকা আধিরের গায়ে কপালে হাত ছুঁয়ে দেখে। নিমিষেই বিস্ময়ে তার চোখ ছানা বড়া। সে প্রচন্ড ঘাবড়ানো কণ্ঠস্বরের সহিত আওড়ায়, হাই খোদা, এত জ্বর! আর আশেপাশে উনি একা কিভাবে থাকেন? দুদিন বাদে এভাবে মরে পড়ে থাকলেও তো কেউ জানবে না। কৃতিকা আশেপাশে খেয়াল করে দেখে জ্বর কমানোর জন্য আশেপাশে কোনো জলপট্টিরও ব্যবস্থা নেই। সে বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। এমন অবস্থায় উচিত ছিল সারা রাত জলপট্টি দিয়ে জ্বর কমানো, অথচ এখানে তেমন কিছুই নেই। এর মানে না জানি সারা রাত তার কত জ্বর গিয়েছে। এই পর্যায়ে কৃতিকার নিজের প্রতি নিজের রাগ হলো। কিভাবে পারলো একা একা আধিরকে এই অবস্থায় রেখে যেতে? এই জন্যই হয়তো চিন্তায় তার সারা রাত ঘুম আসেনি। অবশ্য এখন আর নিজেকে দোষারোপ করেই বা কি লাভ? সে চাইলেও গত রাতে এখানে থাকতে পারতো না। কৃতিকা আর এই সকল বিষয়ে ভেবে সময় নষ্ট করতে চাইল না। সে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আধির এখনো চোখ খুলেনি। হয়তো অতিরিক্ত জ্বরের কারণে ঠিকঠাক নিজের হুঁশেই সে নেই। কিছুক্ষণের মাঝেই কৃতিকা নিজেই খুঁজে খুঁজে একটা বড় সড়ো বাটিতে পানি ও ছোট তোয়ালে নিয়ে হাজির হলো। আধিরের পাশে চুপটি করে বসে তার কপালে জলপট্টি রাখে। এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে জলপট্টি রেখে গরম হলে পুনরায় পানিতে ভিজিয়ে ঠান্ডা করে নেয় এবং আবারও আধিরের কপালে সযত্নে রেখে দেয়। এভাবেই প্রায় অনেকক্ষণ সময় অতিক্রম হলে কৃতিকা খেয়াল করলো আধিরের জ্বর অনেকটাই কমে এসেছে। সে এতে স্বস্তিতে শ্বাস ফেলল। যদিও আধির এখনো অবধি চোখ খুলে তাকে দেখেনি, কেননা জ্বর কমতে না কমতে আধি সোজা ঘুমের ঘুরে হারিয়ে গেল। অন্যদিকে কৃতিকা কাবার থেকে আরো একটা কম্বল বের করে আধিরের গায়ে মুড়িয়ে দেয় এবং নিজে আলগোছে রুম থেকে বেরিয়ে পড়ে। প্রায় 1.5 হতে 2 ঘন্টা পর সূর্যের আলো পুরোপুরি পর্দা ভেদ করে কক্ষের ভেতরে প্রবেশ করে এবং তাই সে সরাসরি লাগে আধিরের মুখ বরাবর। এতে তার ঘুমের ব্যাঘাত ঘটতেই সে কিছুক্ষণের মধ্যেই আড়মোড়া ভেঙে ঘুম থেকে জেগে ওঠে। আধির বিছানায় হেলান দিয়ে বসে। মাথাটা ঝিমঝিম করছে। যদিও এখন গায়ে তেমন জ্বর নেই, কিন্তু তার কপাল কুঁচকে গিয়েছে। ঘরের চারপাশে নজর বুলিয়ে কিছু একটা গরমিল লাগছে। আধির সন্দিহান দৃষ্টিতে আশপাশ তাকিয়ে দেখার পর আচমকাই গম্ভীর স্বরে ডাকে, কৃতিকা, তুমি কি এসছো? এই বলেই আধির দরজার পানে চাতকের ন্যায় চেয়ে থাকে, কিন্তু কোনো সারা শব্দ না পাওয়ায় সে ভারী শ্বাস ফেলে দরজা হতে নজর সরিয়ে নেয়। মাথাটা নুয়ে আনমনে সে তাচ্ছিল্যের সহিত মৃদু হেসে ফেলে, কিন্তু কিছুক্ষণের মাঝেই তাকে চমকে দিয়ে কেউ ঘরের ভেতর প্রবেশ করে। আধির মুখ তুলে সেই ব্যক্তিটির দিকে তাকাতেই বিস্মিত হয়। কৃতিকা একটা ট্রেতে করে তার জন্য কিছু খাবার নিয়ে আসছে। আধিরকে তাকাতে দেখে সে মুচকি হেসে বলে, এখন কেমন লাগছে? জ্বর কমেছে? এই বলতে না বলতেই কৃতিকা ট্রেটা পাশে টেবিলের উপর রেখে আধিরের সম্মুখে বসে পড়ল এবং আচমকাই আধিরের কপালে হাত ছুঁয়ে বলল, যাক, জ্বর কমেছে তবে। এই বলেই সে হাতটা সরিয়ে নেয়। এদিকে আধির এখনো তাকে অবাক চোখে নিষ্পলক নজরে তাকিয়ে তাকিয়ে দেখছে। কিছুটা সময় নিয়ে আধির কৃতিকার উদ্দেশ্যে বলল, কখন এসছো? এই তো প্রায় অনেকক্ষণ আগেই। ভেতরে এলে কি করে? আধিরের তীক্ষ্ণ অভিব্যক্তিতে কৃতিকা মৃদু হেসে বলল,
ভুলে গেলেন? গতকালই তো আপনি আমার বাসার চাবি দিয়েছিলেন। আচ্ছা, আপনি তো বলেছিলেন চাবিটা আমার কাজে লাগবে। তা আপনি কি জানতেন যে আমি আজ সকাল সকাল এখানে চলে আসব? আধির এক মনে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোনো জবাব দেয় না। উত্তর না পেয়ে তৃতিকা ইতস্তত বোধ করে নজর সরিয়ে নেয়। এরই মধ্যে সে খেয়াল করে আধির নজর ফিরিয়ে ঘড়ির দিকে তাকাচ্ছে। সে খানিকটা সন্দিহান স্বরে আধিরের উদ্দেশ্যে বলল, আপনি কি কোথাও যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন? আধির নির্বিকারে বলে, অফিস যেতে হবে। নিমিষেই তৃতিকার চোখ মুখ শক্ত হয়। সে চোয়াল শক্ত করে আধিরের উদ্দেশ্যে বলল, খবরদার, কোথাও যাবেন না আপনি। তৃতিকার এহেন অভিব্যক্তিতে আধির বেশ অবাক চাহনিতে তার দিকে তাকায়। ততক্ষণে তৃতিকা বেশ ক্ষিপ্ত স্বরে বলতে শুরু করেছে, এভাবে তাকে কি দেখছেন? সারা রাত জ্বর ছিল আপনার, থাকেন তো একা একা, আবার নিজের যত্ন ঠিক মতো নিতে পারেন না জানেন? আপনার টেনশনে আমি সারা রাত ঘুমাতে পারি নাই। সকাল সকাল কাকিমাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আবার বাজারে গিয়েছি। এরপর জিনিসপত্র কিনে সকাল সকাল কষ্ট করে আপনার জন্য রান্না পর্যন্ত করেছি। পরে আবার এখানে এসে দেখি আপনি জ্বরে কাঁপছেন, অথচ সামান্য জলপট্টি দেওয়ার মতো আশেপাশে কেউ নেই। আমি ঘন্টাখানেক ধরে জলপট্টি দিয়ে জ্বর কমিয়েছি, আর এখন একটু সুস্থ হয়ে আপনি বলছেন অফিসে যাবেন? একদমই সবগুলো কথা বলার পর তৃতিকা শান্ত হলো। এদিকে আধির বিস্ময়ের নজরে তাকে দেখে চলেছে। তৃতিকা থামতেই সে ধীর স্বরে আওড়ায়, তৃতি। আধির কিছু বলার আগেই তৃতিকা পুনরায় ক্ষিপ্ত স্বরে বলে ফেলল, একটা কথাও বলবেন না, নয়তো সোজা মেরে ফেলবো। নিমিষে আধি নিঃশব্দে হেসে ফেলল। নির্বিকারে সে তৃতিকার উদ্দেশ্যে বলল, মিস তেতকা, আপনি কি আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছেন? ফিরে দেওয়ার কি আছে? যা আমার তা তো আপনারও, আর যা আপনার তা তো আমারই। তৃতিকা এহেন কথা বলতে না বলতেই থমকে যায়। অন্যদিকে আধির প্রুচিয়ে তার দিকে চেয়ে থাকে। তৃতিকা দ্রুত কথাটা ঘুরিয়ে দিয়ে বলল, অত কথা না বলে দ্রুত খেয়ে নিন, ওষুধ খেতে হবে। তৃতিকা দ্রুত কথাটা ঘুরিয়ে নিয়ে বলল। তৃতিকার কথা শুনে আধির আর কিছু না বলেই বিছানা থেকে উঠতে লাগলো। আর অমনি তৃতিকা তার পা উঁচিয়ে আধিরের এক পাশ আটকে দিয়ে বলল, কি হচ্ছে? বললাম তো আমি আজকে কোথাও যেতে দেব না আপনাকে। আধির তার পাশে তৃতিকার ঠেকানো পায়ের দিকে তাকিয়ে রয়েছে। সে কিছু বলছে না দেখে আধিরের নজর অনুসরণ করে নিজেই নিজের পায়ের দিকে তাকায়। অমনি তার হুঁশ ফেরে এবং দ্রুত গতিতে পা নিচে নামিয়ে ইতস্তত স্বরে আওড়ায়, আম সরি। আধির সেসবে তোয়াক্কা না করেই বলল, কোথাও যাবো না, ওয়েট করো, আগে ফ্রেশ হয়ে আসে। এই বলেই সে তৃতিকাকে আশ্বস্ত করে ওয়াশরুমে চলে যায়। এদিকে তৃতিকা নিজের কাজকর্মে নিজেকেই দোষারোপ করতে থাকে। আধির চুপটি করে বিছানায় এসে বসেছে। অন্যদিকে তৃতিকা ট্রে হতে খাবার নামিয়ে তার হাতে ধরিয়ে দেয়। আধির এক পলক খাবারগুলো দেখে পুনরায় ট্রেয়ের দিকে তাকায় এবং কিছুটা কপাল কুঁচকে বলে, এসব কি তুমি এনেছো? মনে তো হচ্ছে না এগুলো আমার বাসায় ছিল। তৃতিকা আনমনেই উত্তর দেয়, এবার খেয়ে দেখুন। জানি জ্বরের মুখে তেতো হয়তো খুব একটা ভালো লাগবে না, কিন্তু দ্রুত সুস্থ হতে না খেলে উপায় নেই। অবশ্য চিন্তা নেই, খাবার একদম ঝাল দেইনি আমি। আধির পুনরায় ভারী শ্বাস ফেলে বলল, এত কষ্ট কেন করছো? কি আশ্চর্য, এখানে কষ্টের কি আছে? আপনি তো আমার জন্য কম কষ্ট করেননি। আমাকে দেখভাল করা আপনার দায়িত্ব হয়, তবে আপনাকে দেখভাল করা আমারও দায়িত্ব, তাই না? তৃতিকার হাসি মুখে বলা অভিব্যক্তিতে আধির প্রশান্তিতে শ্বাস ফেলে। অতঃপর হাত বাড়িয়ে চামচটা হাতে নিয়ে পুনরায় আচমকা তা রেখে দেয়। তার এহেন কাজকর্মে তৃতিকার কপাল কুঁচকে যায়। সে উৎসুক দৃষ্টিতে এক পলক আধিরকে দেখে বলে, কি হয়েছে? কোনো সমস্যা? আধির নির্বিকারে তার দিকে চেয়ে নিষ্পৃহে বলল, খাইয়ে দাও। আধিরের এহেন অভিব্যক্তিতে তৃতিকার চোখ ছানা পড়া। সে বিস্ময়ের নজরে আধিরের দিকে তাকিয়ে থাকে। আধির পুনরায় নির্বিকারে বলল, তুমি যখন অসুস্থ ছিলে তখন দায়িত্ব অনুযায়ী আমি তোমাকে খাইয়ে দিয়েছি, এবার তুমি তোমার দায়িত্ব পালন করো। কিন্তু তৃতিকা বেশ অস্বস্তিতে পড়ে যায়। এবার কি করবে সে? তার এমন ইতস্তত ভঙ্গিমায় আধির কিঞ্চিত তির্যক হেসে বলল, ঠিক আছে, এমনি তো আমার খিদে নেই, আমি বরং। এই বলে আধির উঠে যেতে চাইলে তৃতিকা দ্রুত তাকে থামিয়ে দিয়ে বলল, এই থামুন, চুপচাপ বসে থাকুন, খাইয়ে দিচ্ছি আমি। তৃতিকা বেশ ইতস্তত ভঙ্গিতে আধিরকে চামচের সাহায্যে খাইয়ে দিতে লাগলো। একই সাথে নিজেকে স্বাভাবিক রাখতে আধিরের মনোযোগ সরাতে তার উদ্দেশ্যে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। আধির আর চোখে তৃতিকাকে চেয়ে চেয়ে দেখছে, কেননা তৃতিকার সম্পূর্ণ নজর খাবারের বাটিতে। তার সংকোচ বোধ এতই প্রবল যে ঠিকঠাক মুখ তুলেও তাকাতে পারছে না। এরই মধ্যে আধির অপলক দৃষ্টিতে তৃতিকাকে দেখতে দেখতেই নির্বিকারে আওড়ায়, বলো।
আপনি বলেছিলেন আপনার পাশের বাসা খালি হলে তখন সেখানে আমি থাকবো, কিন্তু বাসা ভাড়া নিয়ে তো কোনো কথা হয়নি না। মানে ত্রিতিকার কথা শেষ হবার আগে আধির নিজ হতেই ত্রিতিকার হাত থেকে মুখে খাবার পুড়ে নেয়। অতঃপর নির্বিকারে খাবার খেতে খেতে বলে, ওসবের চিন্তা করতে হবে না, কবে আসতে চাইছো তা বলো। ত্রিতিকা খানিকটা দ্বিধাদ্বন্দ্ব নিয়েই বলল, চিন্তা করতে হবে না মানে? আপনার বাসার পাশেই উঠবো মানে এই না যে সেটা ফ্রিতে। বেশি বোঝো না তৃতি, আমি ফ্ল্যাটটা একবারে কিনে নিয়েছি, ওটা ভাড়া দিতে হবে না। এহেন কথা শুনে ত্রিতিকা বেশ অবাক হলো। সে কিছুটা বিস্ময়ের স্বরেই বলল, কি বলছেন এসব? পুরো ফ্ল্যাট কিনে নিয়েছেন? তাহলে তো অনেক টাকা। আধিরের খাবার খাওয়া প্রায় শেষ। সে পানি খেয়ে নিয়ে ত্রিতিকার উদ্দেশ্যে চেয়ে নির্বিকারে বলল, মিস তেতুকা, আমি তো বলেছি এত চিন্তা করতে হবে না আপনাকে। আধির এই বলেই উঠে দাঁড়ায়। অন্যদিকে ত্রিতিকা বেশ চিন্তা ভাবনায় পড়ে যায়। এরই মধ্যে ত্রিতিকা আনমনে পেছন হতে আধিরের উদ্দেশ্যে বলল, আপনি তো একাই থাকেন, শুধু শুধু আলাদা ফ্ল্যাট কিনে টাকা নষ্ট করার কি প্রয়োজন ছিল? আধির নির্বিকারে উত্তর দেয়, চিন্তা নেই, ফিউচারে আমাদের ছেলেমেয়ের কাজে লাগবে। ত্রিতিকা আনমনে নিজের মতো ভাবনা চিন্তা করছিল। ফলাফল স্বরূপ সে আধিরের কথা ঠিকঠাক শুনতে পায় না, তবে যা শোনে তাতে বেশ বিস্মিত হয়। ত্রিতিকা নিজেকে আশ্বস্ত করে পুনরায় আধিরের উদ্দেশ্যে বলল, জি, কি বলেন আপনি? আধির ত্রিতিকার এহেন অভিব্যক্তিতে পেছনে না ফিরে মৃদু হাসে। আনমনে সে ত্রিতিকার উদ্দেশ্যে বলল, কিছুই না। এই বলেই সে রুম থেকে বেরিয়ে যেতে যেতে পুনরায় তার ছেলের সহিত নিঃশব্দে হেসে আওড়ায়, পাকনি একটা, সবসময় বেশি বেশি বুঝবে, অথচ আসল কথাটাই বুঝবে না। আধি সকালের চেয়ে বেশ সুস্থ বোধ করছে। ত্রিতিকাও এতে বেশ স্বস্তি পেল। দুপুর অবধি আধিরের দেখভাল করে সে তার বাসা হতে বেরিয়ে এলো। বিকেলে আবার আসতে হবে, তবে হয়তো সরাসরি এই বাসাই নয়, পাশেই একটা পার্ক রয়েছে। এই জায়গায় মানুষের কোলাহল বেশ কমই থাকে, আর সেখানেই বিকেলের দিকে যেতে হবে, কেননা আধি তাকে এই ঠিকানাটা দিয়ে বলেছে সে তার জন্য অপেক্ষা করবে। ত্রিতিকা বাড়িতে পৌঁছেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আধিরের কিনে দেওয়া জামা কাপড়ের তো শেষ নাই, বেশিরভাগই তার পরার সুযোগ হয়নি। এতগুলো সব সুন্দর সুন্দর জামার মাঝে কোনটা পরে যাবে সে? আবার বাহিরের আবহাওয়াও আজ তেমন ভালো না, হুট করেই কেমন গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। আবার তাড়াতাড়ি তাকে তৈরিও হতে হবে, বিকেল প্রায় হয়ে এলো বলে। বেশি বেশি দেরি করা ঠিক হবে না। এরই মধ্যে ত্রিতিকার নজর আচমকা একটা কালো রঙের ব্যাগের দিকে পড়ে। নিমিষেই তার কপাল খানিকটা কুঁচকে যায়। এটা তো আধিরই তাকে দিয়েছিল, অথচ সেইটা এখন অব্দি খুলেও দেখেনি। ত্রিতিকা আর দেরি না করে দ্রুত ব্যাগটা খুলে দেখে। নিমিষেই সে বিস্ময়ে চমকে ওঠে। শাড়ি! আধির তাকে শাড়ি দিয়েছে, তার অদ্ভুত স্নিগ্ধ নীল রঙের শাড়ি, যাতে হালকা সাদা ও সোনালী শেডও মিশ্রিত হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে শাড়িটা বেশ দামি। আবার শাড়ির সাথে রেডিমেড ব্লাউজও রয়েছে। ত্রিতিকা আগ্রহ বশত নিজের সাথে মাপ নিয়ে দেখে একদম খাপে খাপ মিলে গিয়েছে। এতেও সে বেশ অবাক হলো। এরই মধ্যে ত্রিতিকা খেয়াল করলো ব্যাগের ভেতরে আরো কিছু রয়েছে, যা দেখে সে আরো বেশি অবাক হলো। শাড়ির সাথে একদম মিলিয়ে নিল সাদার সাথে হালকা সোনালী রঙের মিশ্রণে সুসজ্জিত কতগুলো রেশমি চুড়ি। একই সাথে সে পেল একটা ছোট্ট সাদা রঙের চিরকুট। কৃতিকা দ্রুত চিরকুটটা খুলতেই আরেক দফায় বিস্মিত হলো। একটা সাধারণ কাগজে বেশ তাড়াহুড়ো করে লেখা কিছু পংক্তি। কৃতিকা বেশ মনোযোগ ও বিস্ময়ের সহিত প্রত্যেকটা লাইন পড়ল। মিস তেতুকা, আপনার প্রিয় রঙের আবেশে এই শাড়ি আর চুড়িগুলো আপনার জন্য বেছে নিলাম। জানি হয়তো এমন সাজে আপনাকে খুব একটা দেখা যায় না, তবুও চাই একদিন আপনি যেন এগুলো পরে আমার সামনে আসেন। আপনাকে সাজানোর উপর নিয়ন্ত্রণ করার জন্য নয়, বরং আপনাকে ঠিক যেভাবে অনুভব করি সেভাবে একবার দেখতে চাই বলি। তবে হ্যাঁ, আপনি যেমন আছেন সেটাই আমার কাছে যথেষ্ট। কিন্তু ইচ্ছেটুকু শুধু নিজের কাছে আটকে রাখতে পারিনি, তাই চেয়ে নিলাম। মিস তেতুকার মিস্টার খারুস।